So টেলিটকের এমডি আমাদের সাথে এখনই যুক্ত হবেন, উনি 5 মিনিটের মধ্যে যুক্ত হবেন। আমরা মনে হয় তাহলে শুরু করে দিই। হ্যাঁ, যেহেতু সবাই দেখেছেন। জব্বার ভাই একটার পরে প্রোগ্রাম আছে, রাশেদ ভাই এটা একটু মেনশন করতে হবে সবার জন্য, আমরা বক্তব্য শর্ট করি এবং ইয়ে করি, এবং জব্বার ভাইকে যেন আমরা একটার মধ্যেই ছাড়তে পারি আর কি। একটা থেকে একটা ডিসিশন হতে পারে, ম্যাক্সিমাম 10-15 মিনিট হয়তো একটু ডিসিশন হতে পারে। আমি সেটা চেয়ে নিচ্ছি, আশা করি তার বেশি আমাদের হবে না, কারণ আমাদের আজকে গেস্ট লিস্ট খুব ছোট। আমি জব্বার ভাইকে রিকোয়েস্ট করেছি। থ্যাংক ইউ। টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আপনারা জানেন আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত আছেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রিয় মোস্তফা জব্বার। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন বিটিআরসির সম্মানিত চেয়ারম্যান শ্যাম সুন্দর। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিটিআরসির কমিশনার এবং 5G গাইডলাইন প্রণয়ন কমিটির প্রধান কমিশনার শহীদুজ্জামান। আমাদের সঙ্গে যুক্ত আছেন অ্যাসোসিয়েশন অফ মোবাইল ফোন অপারেটরস অ্যান্টবের চেয়ারম্যান, অ্যান্টবের প্রেসিডেন্ট এবং সিইও অফ বাংলালিংক এরিকস। তিনি জয়েন ফ্রম আউটসাইড অফ দ্য কান্ট্রি। আমাদের সঙ্গে যুক্ত আছেন সিইও অফ গ্রামীণ ফোন ইয়াসির আজমান, তিনিও ফ্রম আমেরিকা, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন রবির ভারপ্রাপ্ত সিইও রিয়াজ রশিদ। কিছুক্ষণ মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন টেলিটকের এমডি শাহাবুদ্দিন। আমাদের সঙ্গে আরো দুইজন আছেন, তারা হচ্ছেন হুয়াওয়ের চিফ অপারেটিং অফিসার তাও গুয়ানজিও, এবং যুক্ত আছেন এরিকসনের কান্ট্রি ম্যানেজার আব্দুল সালাম। সঙ্গে আছেন সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই বলে রাখি যে আপনারা জানেন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবি এটি 2008 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এই সংগঠনটি হচ্ছে বাংলাদেশে যারা টেলিযোগাযোগ এবং প্রযুক্তির বিষয়গুলো নিয়ে কাজ করে সেই সাংবাদিকদের একটি সংগঠন হচ্ছে টিআরএনবি। আপনারা জানেন টিআরএনবির শুরু থেকেই বিশেষ করে আমাদের যারা সদস্য আছেন তাদেরকে যেন একটু স্কিলড করা যায়, তারা যেন দক্ষভাবে কাজ করতে পারেন, সঠিক তথ্য জনগণ দিতে পারেন, সেই লক্ষ্যে এই সংগঠনের জন্ম। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, সভা, সেমিনার, সিম্পোজিয়াম করে থাকি, এবং একই সঙ্গে সাংবাদিকতার যে আরেকটি কাজ সেটি হচ্ছে আমাদের পলিসি লেভেল সম্পর্কে কিছু আলোচনা সামনে নিয়ে আসা। সেটিও টিআরএনবি এই ধরনের আয়োজনগুলোর মধ্যে দিয়ে করে আসছে। এর আগের আয়োজনগুলোতে সবার একান্ত সহযোগিতা পেয়েছি, আজকেও আশা করি সবার কাছ থেকে সহযোগিতা পাবো। আমি আজকে, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমাদের আজকের বিষয় হচ্ছে 5G ইকোসিস্টেম ইন বাংলাদেশ এন্ড আপকামিং টেকনোলজিস। আমরা জানি বিশ্বজুড়ে এখন 5Gর একটা আলোচিত একটি বিষয়, এবং অনেক দেশ এর মধ্যে 5G তে প্রবেশ করেছে। সেই 5G বাংলাদেশও প্রবেশের মুহূর্তে আছে। আমরা জানি এর আগে মাননীয় মন্ত্রী ঘোষণা দিয়েছেন যে চলতি বছরের মধ্যেই আমাদের রাষ্ট্রায়ত্ত যে টেলিকম অপারেটর আছে টেলিটক, তার মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে বাংলাদেশে আসলে 5G চালু হবে, এবং এই বছরের মধ্যে তারা আশা করছেন যে অন্য অপারেটর গুলো প্রস্তুতি নিয়ে নেবে এবং তারা হয়তো 5G তে যাবেন। সেই যে 5G তে যাওয়ার বাস্তবতা, বিশ্ব বাস্তবতা কেমন আছে, এখনকার বাংলাদেশের বাস্তবতাটা কি, আমরা আমাদের টিআরএনবির যে মূল বক্তব্য একটু পরে উপস্থাপন করা হবে তার মধ্যে কিন্তু জানার চেষ্টা করেছি। বিশেষ করে একটি নতুন প্রযুক্তি আনতে গেলে ওয়্যারলেস টেকনোলজিতে আমাদের যে স্পেকট্রামের যে অ্যানালিসিস গুলো আছে, বিশেষ করে এখন সি ব্যান্ড নিয়ে যে পরিমাণ আলোচনা চলছে 5G তে ব্যবহারের জন্য, ডাইনামিক স্পেকট্রাম শেয়ারিং এর যে বিষয়গুলো আছে, বাংলাদেশের এক্সিস্টিং পলিসি, আমাদের প্রতিবেশী এবং গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন অঞ্চল ভেদে যে পলিসিগুলো নেওয়া হচ্ছে, এবং এর মধ্য দিয়ে 5Gর মধ্য দিয়ে যে সম্ভাবনার সৃষ্টি হচ্ছে, সেইখানে আমাদের চ্যালেঞ্জ, সুপারিশ সবগুলো আমরা রেখেছি আমাদের এই টিআরএনবির মূল প্রবন্ধে। আমি এখন টিআরএনবির সাধারণ সম্পাদক সমীর কুমার দেকে অনুরোধ করবো টিআরএনবির পক্ষ থেকে সেই মূল বক্তব্যটি উপস্থাপন করার জন্য। সমীর কুমার দে। ধন্যবাদ রাশেদ ভাই। মাননীয় মন্ত্রী মহোদয় জব্বার ভাই আমাদের সঙ্গে আছেন, সহ উপস্থিত অতিথিবৃন্দ, আপনাদেরকে সবাইকে টিআরএনবির এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, বলেন। শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি, কন্টিনিউ করেন। আচ্ছা, আমি আর খুব বেশি আলোচনায় না যেয়ে আমি সরাসরি প্রেজেন্টেশনে চলে যাই। আমাদের যে প্রেজেন্টেশনটা আমি একটু শেয়ার করি শুরু থেকে আপনাদের সাথে।
প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে কিনা সেটা হলো আপনারা যদি বলেন। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আজকের সাবজেক্ট তো আপনারা সবাই নিশ্চয়ই অবহিত হয়েছেন যে 5G ইকোসিস্টেম ইন বাংলাদেশ এন্ড আপকামিং টেকনোলজিস। আমরা টিআরএনবি থেকে আমরা আসলে 3 ধাপে এই প্রেজেন্টেশনটি তৈরি করেছি। আমরা প্রথমে দেখানোর চেষ্টা করেছি যে আসলে বিশ্বে এই 5G যারা চালু করেছে, যারা পরীক্ষামূলক চালু করার চেষ্টা করছে, সেখানে কি অবস্থা, বাংলাদেশের অবস্থাটা কি। আমরা সর্বশেষ আমাদের কিছু সুপারিশও আমরা এর সঙ্গে যুক্ত করেছি। আমরা আসলে আজকে 2টা বিষয় নিয়ে এখানে কথা বলবো। একটা হলো 5G কি এবং বিশ্বে কিভাবে আসছে, কি প্রভাব রাখছে, এবং বাংলাদেশে 5G চালুর বাস্তবতাটা কি। আপনারা নিশ্চয়ই জানেন যে 2 দিন আগেও আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় বলেছেন যে আমরা এবছরই 5G চালু করতে যাচ্ছি। আমরা সবাই জানি যে আমাদের রাষ্ট্রীয় যে অপারেটর টেলিটকের মাধ্যমে এই পরীক্ষামূলক চালুর কার্যক্রমটি শুরু হবে এবং তাদের জন্য অলরেডি স্পেকট্রাম বরাদ্দও দেওয়া হয়ে গেছে। এর আগে হুয়াওয়ে এবং রবি পরীক্ষামূলক যে 5Gর যে পরীক্ষা চালিয়েছিল সেটি সফল হয়েছে, সেটিও আমাদের মনে রাখতে হবে। আমরা এখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি যে 5G বিস্তার, বাণিজ্যিকরণ এবং পরিচালনার অঞ্চল ভিত্তিক চিত্র। আমরা 3টা ভাগে ভাগ করেছি। একটা হলো নেটওয়ার্ক, একটা হলো ব্যবহারকারীগণ এবং ডিভাইস। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 5Gর জন্য আমেরিকার বিভিন্ন দেশের সি ব্র্যান্ডের বেতার তরঙ্গ ব্যবহার করা হচ্ছে। অনেক দেশ পরিকল্পনা করছে, যেমন ব্রাজিল সি ব্র্যান্ডের নিলাম করতে যাচ্ছে এবছরের এই প্রান্তিকেই। ইউরোপে প্রাধান্য পাচ্ছে এফডিডি ডুপ্লেক্স মোড ব্যান্ড, এনআর মানে নিউ রেডিও। এক্ষেত্রে ফার্স্ট এনআর ব্যান্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্র্যান্ডিং এর জন্য অগ্রাধিকার পাচ্ছে সেখানেও সি ব্র্যান্ড। মধ্যপ্রাচ্যের বিপুল মাথাপিছু আয়ের ধনী দেশগুলোতে 5G চালু হলেও 5Gর জন্য ডিভাইসগুলো এখনো পর্যাপ্তভাবে সুলভ করা যায়নি। সুলভ 5G হ্যান্ডসেট নিশ্চিত করাটা এখন দেশগুলোর জন্য আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডিভাইসের ক্ষেত্রে আমরা যদি বলি যে চীন তারা কিন্তু 80% 5G নেটওয়ার্কের কাভারেজের মধ্যে নিয়ে চলে এসছে এবং তাদের যে ডাটা ট্রাফিক হচ্ছে সেটা কিন্তু অলরেডি 20% এই 5Gর মাধ্যমে ডাটা ট্রাফিকটা হচ্ছে। আর দক্ষিণ কোরিয়া কিন্তু আরো ছাড়িয়ে গেছে, তারা 21%। এবং এখানে ইন্টারেস্টিং হলো তাদের 4Gর চেয়ে 5Gর ডাটা ট্রাফিক কিন্তু বেশি। এখানে কোরিয়া অনেক বেশি এগিয়ে গেছে। আমরা এবার দেখানোর চেষ্টা করেছি যে 5G দ্রুত বিস্তার এবং প্রধান ট্রাফিক ক্যারিয়ার হয়ে ওঠার বৈশ্বিক চিত্রটা কি। জিএসএমএ এবং ওপেন সিগন্যালের অভিন্ন পর্যবেক্ষণ বলছে যে বর্তমানে 5Gতে 10 Gbps গতির ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। 2026 সালের মধ্যে এটা 100 Gbps এ উন্নীত হবে। শীর্ষস্থানীয় দেশগুলিতে 5Gর বিস্তার 50 ভাগ ছাড়িয়ে যাবে। আমরা এখানে দেখছি যে গ্লোবাল যে এভারেজ তাতে এখন আছে 2021 সালে 4%, এটা 2025 সালে কিন্তু 21% পৌঁছে যাবে। ইন্টারনেট গতির ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে নতুন মাত্রা যুক্ত হবে, সেখানে 100 Gbps গতিতে ডাউনলোড এবং আপলোড নিশ্চিত করা যাবে। 2016 সালে যেখানে ছিল 1 GB, সেখানে 2021 সালে এসে হচ্ছে 10 GB এবং 26 সালে এটা 100 GB তে উন্নীত হবে। 5G নেটওয়ার্ক তৈরিতে মিড ব্যান্ড ব্যবহারের তুলনামূলক চিত্র। আপনারা যদি দেখেন যে সি ব্যান্ড 5Gর ক্ষেত্রে প্রধান পছন্দ, সেখানে আমরা এখানে একটু আমরা বৈশ্বিক যে একটা গ্রাফিক্স দেওয়ার চেষ্টা করেছি যে বৈশ্বিক কোন ব্যান্ডে কারা সি ব্যান্ড এই 5G ব্যবহার করছে বা ব্যবহার করার উদ্যোগ নিয়েছে। সেখানে দেখেন যে এই গ্রাফিক্সে দেখা যাচ্ছে যে সি ব্যান্ড এখানে 80% এবং এরপরে 2100 ব্যান্ড আছে, দেখেন খুব সামান্য দেখা যাচ্ছে 700 ব্যান্ড আছে। এরকম বিভিন্ন ব্যান্ডে কিন্তু আছে, কিন্তু এর মধ্যে সি ব্যান্ডটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে 5Gর ক্ষেত্রে। মিড ব্যান্ড গুলোতে বিপুল পরিমাণ ব্যান্ডউইথের ব্যবহার গ্রাহককে সর্বোত্তম ভালো অভিজ্ঞতা দেয়। উন্নত দেশগুলোতে আমরা যে চিত্র দেখছি সেগুলো যদি দেখেন যে ব্যান্ডউইথ ব্যবহারের চিত্র, এখানে আমরা বিভিন্ন দেশ যারা এটা নিয়ে কাজ করছে তাদের একটা চিত্র দেখানোর চেষ্টা করেছি। ইউএসএ, জাপান, ইউএই, জাপান, কুয়েত, সৌদি আরব, তারা কিভাবে এই ব্যান্ডউইথের ব্যবহারটা করছে। মিড ব্যান্ডে 2300 এবং 2600 মেগাহার্টজ এর ভালো ফাউন্ডেশন রয়েছে। 5G
ইকোসিস্টেমের সক্ষমতা এই ক্ষেত্রে ত্বরান্বিত করে। 2600 এবং 2300 ব্যান্ড ব্যবহারে 4G এবং 5G এর ইকোসিস্টেমকে আরো বেশি সক্ষমতা দিচ্ছে। 2300 ব্যান্ড সমর্থনকারী এলটি ডিভাইস গুলো আসলে সহজলভ্য। আমরা এখানে কয়েকটি ডিভাইস যেগুলোতে 5G ব্যবহার উপযোগী এখন বা ব্যবহার করা হচ্ছে সেরকম কিছু ডিভাইসের কথা আমরা এখানে বলেছি, যেমন আইফোন 12 মিনি প্রো, স্যামসাং গ্যালাক্সি S20, নোট 20, হুয়াওয়ের মেট 40 প্রো, রিয়েলমি এক্স, এই ধরনের সেট সহ প্রায় 353টি সেট আছে এখন 5G তে ব্যবহার করা যাচ্ছে। পাশাপাশি এখানে আর একটা জিনিস আপনারা দেখবেন যে যেসব দেশে 5Gর জন্য 2300 মেগাহার্টজ বরাদ্দ করা হয়েছে বা হচ্ছে, তার মধ্যে 39টা দেশ 2300 মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ করেছে 5Gর জন্য। 15টা দেশ এই 2021 সালেই নিলাম করেছে। আর 61টা দেশে 61টি অপারেটর 2300 মেগাহার্টজ স্পেকট্রাম 2300 মেগাহার্টজ ব্যান্ডে 5G সেবা দেওয়ার জন্য তারা উপযুক্ত, মানে নিজেদেরকে উপযোগী করে তুলেছে। এর মধ্যে আমরা অঞ্চল ভিত্তিক একটা চিত্র দিয়েছি যে মিডল ইস্ট, আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, এই দেশগুলোতে কোন অপারেটর কোন ব্র্যান্ডে, মানে 2300-র মধ্যেই, এগুলো কিন্তু সবই 2300-র মধ্যেই ব্র্যান্ডে তারা এগুলো চালু করেছে বা চালু করার উদ্যোগ নিয়েছে। আমরা সেই একটি চিত্র এখানে এনেছি। এগুলো আমরা পেয়েছি আসলে জিএসএম এর কাছ থেকে এই ডাটাগুলো। 5G স্পেকট্রামের দাম 4Gর চেয়ে অনেক কম রাখছে দেশ, এইটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটা একেবারেই একটা বৈশ্বিক চিত্র। যেসব দেশে 5Gর মোট স্পেকট্রামের দাম 4Gর চেয়ে কম, আমরা প্রথমেই যদি আসি থাইল্যান্ডে, আমাদের পার্শ্ববর্তী দেশ, থাইল্যান্ডে কিন্তু 5Gর স্পেকট্রামের দামের চেয়ে তারা 15% দাম কম নিচ্ছে। 4Gর চেয়ে 5Gর স্পেকট্রামের দাম 15% কম নিচ্ছে। জার্মানি 76% কম নিচ্ছে। সুইজারল্যান্ড 35%। মানে তারা যে 4G দামে স্পেকট্রাম বিক্রি করেছে তার চেয়ে এই দামে কম দামে 5Gর স্পেকট্রাম দিচ্ছে। এই কেন দিচ্ছে? স্পেকট্রামের মূল্য কম হলে অপারেটরদের পরিচালনা ব্যয় কমবে এবং গ্রাহকরা সুলভে সেবা পাবেন। এই ক্ষেত্রে আমরা আসলে চীনকে আমরা দেখতে পারি যে চীন, দেখেন, তারা 5Gর স্পেকট্রাম তো ফ্রি দিয়েছে, পাশাপাশি তারা যেটা করেছে যে প্রথম 3 বছর বার্ষিক ফি করে দিয়েছে, যে প্রথম 3 বছর তাদের কোনো বার্ষিক ফি লাগবে না, পরের বছর থেকে বার্ষিক ফি দিতে হবে, এবং তাদের একটা গ্রোথের চিত্র আপনারা দেখছেন। আর থাইল্যান্ডের কথা যেটা বলছিলাম, যে থাইল্যান্ড তাদের 4G থেকে 5Gর স্পেকট্রামের দাম কমিয়েছে, তারা কিন্তু প্রথম বছর বার্ষিক ফির মাত্র 10% ফি নিচ্ছে, আর পরের 3 বছর অর্থাৎ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বছর তারা কোনো বার্ষিক ফি রাখেনি। পরের বছর থেকে তারা আবার 15% করে বার্ষিক ফি নির্ধারণ করেছে। ফলে আমাদের জন্য এই জিনিসগুলো মাথায় রাখা খুব জরুরি যে স্পেকট্রামের দাম কম হলে বা বার্ষিক ফির ক্ষেত্রে একটু ছাড় দিলে কি ধরনের সুবিধা পাওয়া যায় বা যাবে। 5G আমাদের কি নতুন অভিজ্ঞতা এবং বাণিজ্যের সুযোগ আনবে, সেই জায়গাটায় আমরা বলার চেষ্টা করেছি যে 2025 সালের মধ্যে আপনারা দেখবেন যে সব অ্যাপ্লিকেশন 5G নির্ভর হবে। আমরা বলছি পরিবহন ব্যবস্থা, আমরা চালকবিহীন গাড়ির কথা অনেকদিন ধরেই শুনছি, পণ্যবাহী গাড়ির কথা, চালকবিহীন পণ্যবাহী গাড়ির কথা শুনছি, সেগুলোকে আমরা এর মধ্যে আনতে পারবো। স্মার্ট ম্যানুফ্যাকচারিং এর কথা তো আমরা সবাই জানি আসলে, ওয়্যারলেস ই হেলথ, ওয়্যারলেস রোবোটিক, এখনো রোবোটিক মানে রোবট দিয়ে সার্ভিস তো অলরেডি চালুই হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা বলছি যেগুলো আমাদের পণ্য ডেলিভারি ম্যানরা সরবরাহ করে থাকে সেগুলো আর মানুষের দরকার হবে না, সেগুলো রোবটই করতে পারবে। আর আমাদের তো টেলিমেডিসিনের কথা আমরা জানি সবাই, এটা আরো বেশি অত্যাধুনিক হবে এবং পরীক্ষা নিরীক্ষাগুলো সেই দূর দূরান্তে বসে আমরা করার সুযোগ পাবো। সংযোগের তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে। এই পরিবর্তনটা কি সেটা আমরা বলছি যে এখন আমরা 4G দিয়ে কি করছি, আমরা আমাদের ডিভাইসটা ইউজ করি, হয়তো বাসায় মুভি দেখি, টেলিভিশনের সাথে কানেক্ট করি, কিন্তু এই 5G আমাদের পুরো ফ্যামিলির পুরো ব্যবস্থাপনাটাকেই আমাদের কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসবে। আমরা যদি বলি একেবারে বাসার ফ্যান, লাইট থেকে শুরু করে ফ্রিজ, এভরিথিং, আমাদের পুরো দৈনন্দিন জীবনযাপন, সেটা আমরা 5G আসলে এই কানেক্টিভিটির মধ্যে চলে আসবো। আইওটিতে প্রচুর ডেটার ব্যবহার বাড়বে। সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে একসময় আমরা এখন যে ধরেন সিসিটিভি ব্যবহার করি, এইটাতে স্বয়ংক্রিয় 5G আসলে যেটা হবে, প্রতিদিন 10 GB কনজিউম করতে পারবে একটা সিসিটিভি। স্বয়ংক্রিয় ড্রাইভিং, একটা গাড়ি যদি চালকবিহীন ভাবে চলে তার প্রতিদিন 4 টেরাবাইট সে কনজিউম করবে। বিমানও বলা হচ্ছে যে চালকবিহীন বিমান চলবে, সেইখানে আমাদের 40 টেরাবাইট সেখানে পার ডে লাগবে, একটা বিমানের ক্ষেত্রে বলছি।
আর স্মার্ট কারখানায় তখন আর টেরাবাইটে থাকছে না, কিন্তু তখন পেটাবাইটে চলে যাচ্ছে। যে স্মার্ট কারখানায় দেখা যাচ্ছে একটা কারখানা প্রতিদিন 1 পেটাবাইট ব্যান্ডউইথ কনজিউম করবে। 5G ব্যবহারে শিল্পের ডিজিটাল যে রূপান্তর হবে, এই যে একটু আগে আমি যে ডিজিটাল রূপান্তরের কথা বলছিলাম, সেইটা একটু আর একটু ব্যাখ্যা করে আমরা দেখানোর চেষ্টা করেছি যে 5G আসলে আমাদের কি কি ডিজিটাল রূপান্তরের মধ্যে আনবে, সেই কাজগুলো, কোন কাজগুলো আমরা করতে পারবো 5G এর মাধ্যমে, সেই জিনিসগুলো আমরা এর মধ্যে দেখিয়েছি। 5G চতুর্থ শিল্প বিপ্লবের যে নীতিগুলো ইতিবাচক, 2024 সালের মধ্যে মোবাইল নেটওয়ার্কের অবদান $4.9 ট্রিলিয়ন পৌঁছাবে। গবেষণায় দেখা যাচ্ছে গত 3 দশক ধরে ডিজিটাল প্রযুক্তিতে বিনিয়োগ করা প্রতি $1 জিডিপিতে গড়ে $20 যুক্ত করছে। অডিজিটাল বিনিয়োগের তুলনায় ডিজিটাল প্রযুক্তিতে বিনিয়োগ বড় রিটার্ন দেয়। $1 বিনিয়োগ $3 রিটার্ন নিশ্চিত করে। এটা কিন্তু আমাদের বক্তব্য না, এটা আমরা বৈশ্বিক বিভিন্ন যে গবেষণা পত্র আছে সেখান থেকে আমরা পেয়েছি। সহায়ক নীতিগুলোর জন্য সেরা অনুশীলন, একটু আগে যেটা বলছিলাম যে চীন ডিজিটাল রূপান্তরের গতি বাড়ানোর জন্য স্পেকট্রামের মূল্য কমিয়েছে। চীন নিয়েছে দ্বৈত গিগাবিট পরিকল্পনা। প্রথম 3 বছরের ফি মওকুফকরণ, গিগাবিট ফাইবার বা গিগাবিট 5G, তারা এই দ্বৈত নীতিতে গেছে। সৌদি আরব বার্ষিক ফি হ্রাস করেছে। সরকার শীর্ষ 3টি মোবাইল অপারেটরের বার্ষিক রয়্যালিটি ফি 15% থেকে নিট রাজস্বের 10% নামিয়েছে। দক্ষিণ কোরিয়া 5G উদ্ভাবনের জন্য লো টাচ নীতি নিয়েছে। 5G উদ্ভাবনের বাধা হ্রাস করে ছোট এবং মাঝারি আকারের উদ্যোগের পরীক্ষার জন্য দেশের 5টি স্থানে 13টি ওপেন টেস্ট প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। ফিনল্যান্ড ডিজিটাল অবকাঠামো কর্ম পরিকল্পনায় ওয়ান স্টপ শপ নীতি অনুসারে নেটওয়ার্ক পারমিট পদ্ধতিতে পরিবর্তন এনেছে। জার্মানি যেটা করেছে যে 5G বিস্তারকে ত্বরান্বিত করতে অবকাঠামোগত ব্যবস্থা নিয়েছে। 5G জন্য পাবলিক সাপ্লাই অবকাঠামো সহ ব্যবহার এবং পাবলিক রোড নির্মাণ প্রকল্পগুলোর কাঠামোর মধ্যে ফাইবারের সহস্থাপনা নিশ্চিত করেছে। এবার আসেন ডিজিটাল অবকাঠামো নীতি এবং নিয়ন্ত্রণ। আমরা যেটা বলছি যে জাতীয় ট্রান্স সাবমেরিন ফাইবার কেবল সহ ইন্টারনেট ব্যাকবোন, স্থির ব্রডব্যান্ড অবকাঠামো যেমন অ্যানালগ, কক্সিয়াল এবং অপটিক ফাইবার কেবল নেটওয়ার্ক, ট্রান্সমিশন টাওয়ার, রেডিও এবং অপটিক ফাইবার ব্যাকহোল নেটওয়ার্ক সহ মোবাইল যোগাযোগের অবকাঠামো এবং নেটওয়ার্ক তৈরি করা, ব্রডব্যান্ড ব্যান্ডউইথ নিশ্চিত করে এমন স্যাটেলাইটের সক্ষমতা থাকা, যেটা আমাদের আছে, আমাদের নিজস্ব স্যাটেলাইট আছে। ডেটা এবং ক্লাউডিং কম্পিউটিং সুবিধা, এগুলো তো আপনারা জানেন আমাদের কিছু আছে এবং এই জিনিসগুলো আমাদের আসলে দরকার। আদর্শ ডিজিটাল অবকাঠামো নীতির জন্য 9টি মূল সুপারিশ। এই 9টি মূল সুপারিশ কিন্তু বৈশ্বিক মূল সুপারিশ। আপনারা দেখছেন যে এই সুপারিশগুলো, এগুলো বৈশ্বিকভাবে এই সুপারিশগুলো করা হয়েছে। আমরা বাংলাদেশের জন্য কিছু সুপারিশ করেছি। আমরা আসলে এগুলো পর্যালোচনা করে আমরা যেটা দেখতে পেয়েছি বা দেখানোর চেষ্টা করেছি যে আসলে আমাদের প্রথম দেখতে হবে যে আমরা 5G যদি নিয়ে আসি, আমাদের মূল মার্কেটটা কোথায়। সেক্ষেত্রে আমাদের আসলে বাংলাদেশের মূল মার্কেটটা হতে পারে আইসিটি খাত। আমরা বলছি যে আইসিটি খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আমাদেরকে মনোযোগ দিতে হবে। শুধু বিনিয়োগ বাড়ালেই কিন্তু হবে না, এখানে কার্যকর প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এই দিকে আমাদের সরকারকে অনেক বেশি মনোযোগী হতে হবে। 5G-তে রূপান্তরের জন্য বাংলাদেশের যে ধরনের নীতি আসলে বিবেচনা করা যুক্তিযুক্ত বলে আমরা মনে করছি, এর মধ্যে প্রথমত হলো জাতীয় ব্রডব্যান্ড পরিকল্পনা। একটি সমন্বিত জাতীয় ব্রডব্যান্ড পরিকল্পনা করতে হবে। সেখানে টাওয়ার অবকাঠামো, গ্রিন এনার্জি, স্পেকট্রাম রোডম্যাপ, 4G 5G কাভারেজ, কার্যকর ইকোসিস্টেমের রূপরেখা সুনির্দিষ্ট থাকবে। সুস্পষ্ট স্পেকট্রাম নীতি, টেলিযোগাযোগ বিকাশের জন্য পর্যাপ্ত স্পেকট্রাম নিশ্চিত করার জন্য একটি সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে। বিশেষ করে এই যে আমরা যেটা বলছি 2300, 2600 বা 3500 গিগাহার্টজ বা 700 মেগাহার্টজ এবং ভবিষ্যতে 6 গিগাহার্টজ বিবেচনা করে এবং ভবিষ্যতের চাহিদা অনুযায়ী প্রয়োজন মেটানোর বিষয়টি সুস্পষ্ট রেখে স্পেকট্রাম রোডম্যাপ পরিকল্পনা করতে হবে। সাইবার সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমরা এর মধ্যে একটু বলে রাখি যে আমরা জানি যে আসলে আমরা অনেক দূর এগিয়েছি, কিন্তু বৈশ্বিক যেসব রিপোর্ট আমাদের সামনে আসছে সেগুলো কিন্তু আমাদের জন্য ভালো অনুভূতি দিচ্ছে না। যে সর্বশেষ যে নিরাপদ ইন্টারনেটের যে গবেষণাটি, যে রিপোর্টটি এসছে, সেখানে আমরা কিন্তু 110টি দেশের মধ্যে 103তম। সেখানে আমরা বলছি যে টেলিকম সরঞ্জাম সুরক্ষা থেকে শুরু করে
নেটওয়ার্ক কোয়ালিটি অফ সার্ভিস পরিচালনা পর্যন্ত ভবিষ্যতের নেটওয়ার্ক বিকাশ বিবর্তনের জন্য নীতি এবং মানদণ্ড স্থাপনের মাধ্যমে সাইবার সুরক্ষা নীতি করার পদক্ষেপ নিশ্চিত করতে হবে। এই ছিল আসলে আমাদের টিআরএনবির পক্ষ থেকে আমাদের অবজারভেশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সমীর কুমার দে টিআরএনবির পক্ষ থেকে এই প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য। আশা করি সবাই আপনারা আমাদের প্রেজেন্টেশনটি থেকে মোটামুটি ধারণা পেয়েছেন। আপনারা সবাই এখানে খুব বিশেষজ্ঞ মানুষ, তারপরও আমরা চেষ্টা করেছি যে গোটা বিশ্ব প্রেক্ষাপটে এখন 5G যে ধরনের রোল আউট পলিসি চলছে, স্পেকট্রাম পলিসি চলছে, এর জন্য গভর্নমেন্ট যে ধরনের রেগুলেশনে এবং ট্যারিফে যে ধরনের পলিসি নিচ্ছে সেগুলোকে অ্যাকোমোডেট করতে। আমি জানিয়ে রাখছি যে সমীর কুমার দে যখন প্রেজেন্টেশন উপস্থাপন করছেন তখন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিটিআরসির সম্মানিত চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার, তাকে স্বাগত জানাচ্ছি এবং তার কাছে কৃতজ্ঞ। তিনি কক্সবাজার থেকে আমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে থাকা অবস্থা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এই জন্য তার কাছে অশেষ কৃতজ্ঞতা। আমি এখন একটু অনুরোধ করব যে যেহেতু আমরা টিআরএনবির পক্ষ থেকে একটি প্রেজেন্টেশন শুনলাম, সেখানে আমরা কিছু সুপারিশও করেছি, গ্লোবাল একটা অবস্থান দেখেছি যে হোয়াট ইজ দ্য গ্লোবাল সিচুয়েশন ফর 5G, সেটা আমরা দেখেছি। বাট বাংলাদেশের প্রিপারেশনটা কি? আমাদের বাংলাদেশে আমরা জানি যে বিটিআরসি আমাদের যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা, তারা একটি 5Gর জন্য গাইডলাইন তৈরি করছে। তো আমাদের সঙ্গে আজকে আছেন সেই 5G গাইডলাইন কমিটির প্রধান বিটিআরসির কমিশনার AKM শহীদুজ্জামান, আমাদের অনেক পরিচিত এবং বিটিআরসি দীর্ঘদিন থেকে তিনি আছেন, খুবই অভিজ্ঞ মানুষ বিশেষ করে এই রেগুলেশনের ক্ষেত্রে। তাকে একটু অনুরোধ করবো যে বিটিআরসির আসলে 5G গাইডলাইন যে তৈরি করা হচ্ছে সেটি কোন পর্যায়ে আছে, কতটুকু অগ্রগতি, এবং আমরা কোন ধরনের পলিসি নিচ্ছি। জনাব AKM শহীদুজ্জামান, কমিশনার বিটিআরসি। রাশেদ মেহেদী সাহেব, আমি একটুখানি সরি ডিস্টার্ব করছি আপনাদের। আমি আমাদের বিটিআরসির শহীদুজ্জামান সাহেবের বক্তব্যের আগে আমি একটু আপনাদের শুভেচ্ছা জানিয়ে একটুখানি আমি আপনাদের ছুটি নিতে চাইছিলাম। শুধু ওনারটার পরে একটু করা যায় 5 মিনিট, তাহলে ওনার পরে আপনাকে একটু দিই, জাস্ট একটু। না স্যারকে আগে দেন, স্যারকে আগেও শুভেচ্ছা বক্তব্য দিতে দেন একটু। ওনার বক্তব্যটা শুনলে হয়তো আপনি আরেকটু দুই একটা যোগ করতে পারতেন আর কি, সেই জন্য। আমি আমি আসলে যেহেতু এখানে আরেকটা মিটিং আছি, সেই জন্য আমি একটুখানি এখানে অল্প কথা বলে আমি এখানে একটু আমি বিরতি নেই, তারপরে বাকিটা শহীদুজ্জামান সাহেব কভার করবেন আমার পক্ষ থেকে, সেটা আর কি। ওকে, তাহলে এখন আমি অনুরোধ জানাচ্ছি, যেহেতু ব্যস্ততা আছে এবং আমরা জানি যে বিটিআরসি সম্মানিত চেয়ারম্যান এখন কক্সবাজারের আরেকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে তিনি ব্যস্ত আছেন, তার মধ্যে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি এখন অনুরোধ জানাচ্ছি বিটিআরসি চেয়ারম্যান জনাব শ্যামসুন্দর শিকদারকে। জি, অনেক ধন্যবাদ রাশেদ মেহেদী আপনাকে। আমি প্রথমেই আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী, যিনি আজকে আপনাদের এই ওভেনিয়ারের প্রধান অতিথি হিসাবে যুক্ত আছেন, সেই সাথে যুক্ত আছেন এখানে আমাদের বিটিআরসির কমিশনার জনাব শহীদুজ্জামান আছেন, আমাদের এখানে যুক্ত আছেন আমার সাথে এখানে কক্সবাজার থেকেই টেলিটকের এমডি জনাব শাহাবুদ্দিন আহমেদ, এবং সেই সাথে অন্য যারা যারা যুক্ত আছেন। আপনাদের কারো নাম এইভাবে আর মেনশন না করে সরাসরি আমি এমনি বলি, আপনাদের সকলের প্রতি আমি জানি যে এখানে আমাদের সব মোবাইল অপারেটরের সিও গণ আছেন, ইনক্লুডিং মিস্টার এরিক অ্যান্ড মিস্টার সিও অফ রবি অলসো। আমি সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটি চমৎকার আয়োজন করার জন্য। আমি যেটা বলতে চাইছি যে টিআরএনবি সরকারের চিন্তা চেতনার পাশাপাশি তারা নিজেরাও দেশকে নিয়ে ভাবছে, তারা নিজেরাও আমাদের এই টেলিকম সেক্টরের উন্নতি নিয়ে ভাবছে, এবং সেখানে তারা সচরাচর আমাদের সবগুলো বিষয়ে তারা খবর তৈরি করে, সেই খবর তো প্রচার করে এবং সেই প্রচারের মধ্য দিয়ে মানুষকে সবকিছু অবহিত করে, সেটার একটা বড় দায়িত্ব তারা পালন করছে পেশাগত দায়িত্ব হিসেবে। তার পাশাপাশি নীতি নির্ধারণের বিষয়তেও তারা অনেক চিন্তা করে, এবং যেগুলো তারা আজকে আমাদের এখানে শেয়ার করার জন্যই এই ধরনের একটি আয়োজন করেছেন, এবং এই আয়োজনটি আমি বলবো যে একেবারেই চমৎকার আয়োজন, যেখানে আমাদের মাননীয় মন্ত্রী অবশ্যই তার সামগ্রিক বিষয়গুলো বলবেন, এবং আমাদের এই 5G নিয়ে আমরা বর্তমানে বিটিআরসি কি ধরনের প্রস্তুতি আমাদের আছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের শহীদুজ্জামান কভার করবেন। আমি এখানে সমীর বাবুর যে আলোচনাটা, আমি তার উপস্থাপনাটা যেটুকু শুনেছি, তার মধ্যে আমি একটা জিনিস একটু বলতে চাই। তিনি বলেছেন যে আমাদের ব্যান্ডউইথ পলিসি যেটা, সেটা আমাদের সুনির্দিষ্টভাবে এখন তৈরি করা দরকার,
এবং আমি তার সাথে একমত এবং আমি এটা অবহিত করতে চাই আমাদের এই ব্যান্ডউইথ পলিসি তৈরির কাজ কিন্তু চলমান আছে। ব্রডব্যান্ড পলিসি যেটা সেটা কিন্তু তৈরির কাজ আমাদের প্রক্রিয়াধীন আছে। আমি আশা করছি আমরা এটা খুব বেশি সময় লাগবে না। আমরা সম্ভবত এই ডিসেম্বরের মধ্যে ফার্স্ট ড্রাফট হবে। ডিসেম্বরের মধ্যে ফার্স্ট ড্রাফট হয়ে আমরা মার্চ এপ্রিলের মধ্যেই আমরা এটা হয়তো চূড়ান্ত করে ফেলবো। সেখানেও আপনাদেরও মতামত চাইবো, আপনাদেরও মতামত আমরা নেব। একদিন আপনাদের সাথে আমরা আলাদা করে বসবো। আমাদের অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তারা তো আছেই, আমাদের A4AI আছে, তারপরে আমাদের A2I আছে, তাদের বাইরেও আমরা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, আমাদের মোবাইল অপারেটর যারা আছেন বা আমাদের ISP-AV, তারপরে IIG, সবগুলো স্টেক হোল্ডারের সাথে আমরা আলাদা আলাদা বসে এই বিষয়গুলো আমরা চূড়ান্ত করব। প্লাস আপনি আরেকটা যে বিষয় বলছেন যে 5G আমাদের ব্যবস্থাপনার জন্য আমাদের BTRC কি ভাবছে সেটাও আপনাদের জানা দরকার। সেটার জন্য এখন আমাদের শহীদুজ্জামান সাহেব সেই প্রস্তুতিটা আমাদের জানাবেন। আমি সংক্ষেপে বলি, আমরা টেলিটকের মাধ্যমে এই 2021 সালের মধ্যেই আমরা কিন্তু প্রথম ধাপে আমরা ঢাকা সিটিতে আমরা এটা চালু করার জন্য আমাদের এখন একটা প্রস্তুতি আমাদের আছে এবং এই কাজটি একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে। আর এরপরে 2022 সালের মধ্যে আমরা অন্যান্য সকল অপারেটর নিয়ে সারা দেশেই আমরা কিভাবে 5G আমরা বাস্তবায়ন করব সেই কাজও আমরা করে যাচ্ছি। আমি এই পর্যায়ে এটুকুই শুধু বললাম, আপনাদের এত চমৎকার আয়োজনে আমি যদি পুরো সময়টা থাকতে পারতাম তাহলে আমার আরো ভালো লাগতো। আমি সেই থাকতে পারছি না বলে আমি দুঃখিত। আপনাদের এই আয়োজনের প্রতি আমি আবারও সাধুবাদ জানাই। আগামীতে আপনারা এরকম আয়োজন করলে তার সাথে আমি অবশ্যই থাকবো। আমি এইটা থাকার জন্য আগেও সম্মতি দিয়েছিলাম, কিন্তু আমার এই কক্সবাজারের প্রোগ্রামটা সাডেনলি হয়ে গেছে অন্য একটা প্রোগ্রামের কারণে, সেটার সাথে ট্যাগ করে আমি এখানে চলে এসেছি। এনিওয়ে, তারপর আমি এখান থেকে একটু সামান্য যুক্ত হলাম আপনাদেরকে শুধু অভিনন্দিত করার জন্য। আপনাদেরকে আমার পক্ষ থেকে, বিটিআরসির পক্ষ থেকে আমি অশেষ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান পরিচালনার জন্য। এই বলে আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছুটি চাইছি। আপনারা ভালো থাকবেন। আপনাদের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সম্মানিত বিটিআরসি চেয়ারম্যান আমাদের যুক্ত হয়েছেন। আমরা তার কাছ থেকে বিটিআরসির যে ভবিষ্যৎ পরিকল্পনা তার একটা রূপরেখা পেয়েছি। আমি এখন তাকে আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে আশা করছি যে ভবিষ্যতের আয়োজনগুলোতে তিনি আমাদের সঙ্গে থাকবেন। তিনি যে পরামর্শের কথা বললেন আমরা অবশ্যই আমাদের থেকে যতটুকু সম্ভব আমরা যতটুকু জানা বোঝার চেষ্টা করি আপনার সঙ্গে আমরা শেয়ার করবো, এবং যদি আপনাদের গাইডলাইন তৈরিতে আমাদের কোনো রকম মতামত থাকে সেটা আমরা সবসময় সানন্দে প্রস্তুত আছি। আমি এখন অনুরোধ করছি বিটিআরসি কমিশনার জনাব AKM শহীদুজ্জামানকে বিটিআরসির পক্ষ থেকে আসলে গাইডলাইন তৈরির কি ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে সেটি একটু উপস্থাপনের জন্য। জনাব AKM শহীদুজ্জামান, কমিশনার বিটিআরসি। শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? রাশেদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। শহীদুজ্জামান ভাই আপনি বলেন। জি, আপনাকে শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। টিআরএনবি কর্তৃক আয়োজিত আজকের এই একটি মহৎ অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়া হয়েছে এবং এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমেই সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সর্বপ্রথমেই মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং টেলিকম সেক্টরের একজন অভিভাবক এবং অত্যন্ত বিচক্ষণ এবং যার নেতৃত্বে এই টেলিকম সেক্টর এগিয়ে যাচ্ছে তার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তিনি আজকে তার জ্ঞানগর্ভ বক্তব্য এখানে দিবেন, এটার জন্য আসলে তার মুখ থেকেই আমরা শুনবো, এইটুকুই সত্যি হবে এবং সেটাই আসলে আপনারা অত্যন্ত সেটা শুনেই হয়তো আনন্দিত হবেন। আমাদের তার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের বিটিআরসির মাননীয় চেয়ারম্যান মহোদয়, তার প্রতিও আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং সকল মোবাইল অপারেটরের সিইওগণ, সকল সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত আয়োজককারী আপনাদের সকলকে এবং হুয়াই কোম্পানির সিটিও এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দ, আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং
শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি সর্বপ্রথমেই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার জন্ম শতবার্ষিকীতে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা আমি জানাচ্ছি। তার পরিবারবর্গ এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্যই আমরা শুনবো। তবে আমি শুধু কিছু কার্যক্রম বিটিআরসির বিষয়ে আমি তো অবস্থান তুলে ধরবো। আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচিত বর্তমান সরকার এর নির্বাচনী ইস্তেহার যেটা 2018 সালে, তার লক্ষ্য ও পরিকল্পনাই ছিল 2021 থেকে 23 সালের মধ্যেই 5G চালু করতে হবে এবং এই ধরনের একটি প্রতিশ্রুতিও দেয়া ছিল। নির্বাচনী ইস্তেহারের লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে জননেত্রী শেখ হাসিনা সরকার টেলিযোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশের ধারাবাহিকতায় আমাদের মাননীয় অ্যাডভাইজার মহোদয়, আমাদের শ্রদ্ধেয় সজীব ওয়াজেদ জয় মহোদয় এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব মোস্তফা জব্বার স্যারের তাদের দিক নির্দেশনায় এবং তাদের ইচ্ছার কারণেই আমরা এই 2021 সালে এটার কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করেছি এবং তাদের সম্পূর্ণ দিক নির্দেশনায় টেলিটক প্রথমে এই প্রকল্প তাদের ঢাকা শহর এবং আশেপাশে এই প্রকল্পটি বাস্তবায়ন করে বাংলাদেশ 5G জগতের দিকে আমরা প্রথমে অগ্রযাত্রা শুরু করব বলে আশা করছি। আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা একটা অকশন সংগঠিত করেছিলাম যেখানে আমরা 2100 ব্যান্ডে এবং 1800 ব্যান্ডে আমাদের যতখানি স্পেকট্রাম ছিল পুরোটাই আমরা অকশনের মাধ্যমে আমরা সাফল্যজনক একটা অকশন সম্পন্ন করে আমাদের এক্সিস্টিং মোবাইল অপারেটরের ভিতরে একটা ভারসাম্য রক্ষা করতে সমর্থ হয়েছি এবং সকল অপারেটরের প্রয়োজন মতো তাদের স্পেকট্রাম তারা পেয়েছে। এই স্পেকট্রাম গুলো পাওয়ার কারণেই তাদের যে কোয়ালিটি অফ সার্ভিস ডিটোরিয়েট করেছিল একদম চরম পর্যায়ে, সেটা থেকে কিছুটা নিষ্কৃতি পাওয়া গিয়েছে এবং এই স্পেকট্রাম গুলি ইতোমধ্যেই তারা এখন ডিপ্লয় করছে তাদের বিটিএস গুলিকে বা ইনোড বি এবং তাদের বিভিন্ন সিস্টেমে কিছু মডিফিকেশন আনতে হচ্ছে এবং প্রায় তারা 50% মতো তারা অগ্রগতি সাধিত করেছে এবং আশা করা যায় যে খুব শীঘ্রই এই স্পেকট্রাম টুকু ব্যবহার করে তারা 4Gর যে ড্রব্যাক টুকু ছিল সেইটুকু থেকে তারা বেরিয়ে আসতে পারবে এবং 5Gর জন্য তাদের সম্পূর্ণ প্রস্তুতি তারা গ্রহণ করতে পারবে। আপনাদের আরো একটু অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমান সরকার এবং মাননীয় মন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় অ্যাডভাইজার মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী বিটিআরসি ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে এবং সেই কমিটিতে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এতে অন্তর্ভুক্ত আছে, বিভিন্ন ইউনিভার্সিটি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য মোবাইল অপারেটর সহ বিভিন্ন সেক্টরের লোক, বিভিন্ন এক্সপার্টদের নিয়ে একটি কমিটি গঠন করা আছে। এই কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এই কমিটির মাধ্যমেই চূড়ান্ত রিপোর্ট বাস্তবায়িত হবে। তবে এক্ষেত্রে বিটিআরসি ইতিমধ্যেই অনেকগুলি অলরেডি কার্যক্রম সম্পন্ন করেছে এবং সেই সম্পন্ন করার পিছনে আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় উনি প্রতিটা মুহূর্তে এই বিষয়ের উপরে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দিক নির্দেশনা প্রদান করছেন। আমাদের মনে রাখতে হবে যে আমাদের 2G, 3G, 4G এদের জন্য আলাদা আলাদা লাইসেন্স দেয়া ছিল। এটা একটা ড্রব্যাক ছিল আমাদের, কারণ হলো 3টা লাইসেন্স আলাদা আলাদা হওয়ার কারণে এবং তাদের স্পেকট্রাম গুলো একসময় টেকনোলজি নিউট্রাল ছিল না। এই বর্তমান সরকার এসে এটাকে টেকনোলজি নিউট্রাল করে ফেলেছে এবং বিটিআরসি এটা বাস্তবায়ন করে ফেলেছে এবং সেক্ষেত্রে এখন এই মোবাইল অপারেটরগণ যে কোনো স্পেকট্রাম দিয়ে তাদের
যে কোনো ব্যান্ডের স্পেকট্রাম দিয়ে তারা 2G 3G 4G বেসড অথবা 5G বেসড সার্ভিস সেবা তারা দিতে পারবে। এই সুযোগটা বিটিআরসি এবং সরকার তাদের করে দিয়েছে। এবং এখন বিটিআরসি আইটিইউর দিক নির্দেশনা অনুযায়ী আমাদের যে 3টা ব্যান্ড আছে 2.3, 2.6 এবং 3.5, এই ব্যান্ডগুলোতে আমাদের গিগাহার্টজ ব্যান্ড, এই ব্যান্ডগুলোতে স্পেকট্রাম আমাদের পুরোপুরি খালি ছিল না। আমাদের এই ব্যান্ডগুলিতে অনেকগুলি অপারেটর তাদের কিছু কিছু কার্যক্রম চালাচ্ছিল। যেমন আমি একটু বলি আপনাদেরকে, 3.5 গিগাহার্টজ ব্যান্ডে অনেকগুলি আইএসপি তাদের আইএসপি সেবা দিচ্ছিল, এবং 2.6-এও এবং 2.3-তে আমাদের বিডব্লিউএ সেবার জন্য আমরা তরঙ্গ বরাদ্দ করেছি। এইগুলিকে আমাদের খালি করা, এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জগুলি কিন্তু আমরা অনেকটা মানে এই চ্যালেঞ্জগুলিকে আমরা মোকাবেলা করে আমরা এটাকে খালি করতে প্রায় আমরা সম্পন্ন করে ফেলেছি। 3.5-এ আমাদের কোনো রকম সমস্যা নেই। 2.6-এও আমাদের প্রায় অধিকাংশ আমরা আমাদের স্পেকট্রাম এখন অকশনের উপযোগী করে তৈরি করেছি, এবং 2.3-তে আমাদেরও স্পেকট্রাম গুলোকে আমরা অকশনের জন্য আমাদের অবস্থান আমরা সম্পন্ন করেছি। এবং এটার কারণে আমাদের এই এখন 5G স্পেকট্রাম অকশনের কার্যক্রম আমাদের হাতে আর আমাদের এখন আর কোনো বাধা নেই। এখন আমাদেরকে এই অকশনের জন্য আমরা যে কাজটা করেছি, যে আমাদের প্রথমেই দেখতে হবে যে মোবাইল অপারেটর গুলো তাদের এই অকশনে অংশগ্রহণ করার জন্য তারা রেডি আছে কিনা। আপনারা বলেছেন আপনাদের সুন্দর প্রেজেন্টেশন, মিস্টার সমীর, আপনার প্রেজেন্টেশনে আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন বিভিন্ন দেশে তাদের যে কার্যক্রম, তারা 5Gর মাধ্যমে তাদের যে সমস্ত ফ্যাসিলিটিস অপারেটরকে দিয়েছে, যার কারণে তারা স্পেকট্রাম গ্রহণ করেছে এবং অকশনের মাধ্যমে স্পেকট্রাম নিয়ে তারা ভালো করে তাদের সেবা দেওয়ার জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। এই বিষয়গুলি আমাদের অবশ্যই পাথেয়, বাট আমরা এগুলি আগে থেকেই পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি, এবং আমাদের এক্সিস্টিং মোবাইল অপারেটরদের সাথে বিটিআরসি এবং আমাদের পিটিডির এবং মাননীয় মন্ত্রী মহোদয় সহ সকলের সাথে খুবই আন্তরিক সম্পর্ক। এই সম্পর্কের কারণে তাদের সাথে আমরা প্রতিনিয়ত আলোচনা করতে পারছি, এবং কি করলে ভালো হবে এবং কোন দেশ কি করছে এই তথ্যগুলি আমরা ইতিমধ্যেই আমরা এনেছি এবং আমরা এটা স্টাডি করেছি। আমাদের অন্য দেশের পার্সপেক্টিভ আর আমাদের দেশের পার্সপেক্টিভ ভিন্ন হলেও আমরা এটাকে আমাদের দেশের অনুকূল পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দেশের জনগণের বেটারমেন্ট, অপারেটরের অসুবিধা সমূহ দূর করে এটাকে আমাদের দেশের মতো করে এই নীতিমালা আমরা তৈরি করতে যাচ্ছি। আপনারা জানেন যে মোবাইল অপারেটরের 3টি যে লাইসেন্স 2G 3G 4G, এটা আমরা ইউনিফাইড করে ফেলেছিলাম, কিন্তু মাননীয় অ্যাডভাইজার মহোদয় চূড়ান্ত পর্যায়ে বললেন যে এটার ভিতরে 5Gর কিছু কন্ডিশন আরোপ করে একটা কমন লাইসেন্স গাইডলাইন তৈরি করার জন্য। গাইডলাইন মিনস কমন গাইডলাইনের ভিতরে একটা কমন লাইসেন্স থাকবে, যেটা দিয়ে মোবাইল অপারেটররা ভবিষ্যতেও একইভাবে তারা সার্ভিস দিতে পারবে। শুধুমাত্র স্পেকট্রাম তাদেরকে অকশনের মাধ্যমে কিনতে হবে, মানে অ্যাসাইনমেন্ট নিতে হবে। তো আমরা সেই কার্যক্রম আমাদের প্রক্রিয়মান এবং চলমান রয়েছে, যেটা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যেই বলেছেন, এবং আমরা এটার উপরে কাজ করছি। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের যে তাদের লাইসেন্স ফিটা অ্যানুয়াল লাইসেন্স ফি আমরা 3টা লাইসেন্সকে ইউনিফাইড করার সময়ে আমরা যখন 5G কে এটার সাথে আমরা ইনক্লুড করব, তখন 5G তে স্পেকট্রাম অনেক বেশি প্রয়োজন হয়। আপনারা জানেন যে এটা মিনিমাম 10-20, অর্থাৎ 10-এর নিচে কোনো রকম ব্লক তৈরি করা যায় না। তো যার ফলে তাদের যেহেতু স্পেকট্রাম বেশি প্রয়োজন হবে, এই বেশি প্রয়োজন হওয়ার কারণে যদি স্পেকট্রামের প্রাইস সহনীয় পর্যায়ে না থাকে এবং অ্যানুয়াল চার্জও যদি সহনীয় পর্যায়ে না থাকে, তাইলে মোবাইল অপারেটরের পক্ষে এইটা গ্রহণ করে সেবা দেওয়া তাদের পক্ষে সক্ষম হবে না। যার ফলে আমাদের এই ইউনিফাইড যে অ্যানুয়াল লাইসেন্স ফির যে ফর্মুলাটা আমাদের লাইসেন্সে আছে,
সেটাকে সংস্কারের আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং এটা মাননীয় অ্যাডভাইজার এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে গত মিটিং এ আমরা এটা উপস্থাপন করেছিলাম এবং সর্বশেষ গত 3-4 দিন আগে আমাদের যে কমিশন সভা হয়েছে এই বিষয়টি উপস্থাপিত হয়েছে। এটার উপরে কিছু সংশোধনের জন্য আমাদের কমিশন থেকে পুনরায় এটাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যা মাননীয় মন্ত্রী মহোদয়ের সম্মতির জন্য উপস্থাপন করা হবে। কাজেই এটা আমাদের কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে এসে গেছে। এই বিষয়টি আপনাদের বলতে পারি, এইটাই কিন্তু 2G, 3G, 4G, 5G গাইডলাইনের মূল ভিত্তি বা মূল পয়েন্টই হলো এটা অ্যানুয়াল লাইসেন্স ফি, এটা দ্বারা সহনীয় পর্যায়ে রাখা। আমরা অকশন দিতে গেলেও পরবর্তীতে এই পয়েন্টটাই হবে মূল ফাউন্ডেশন। আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি সেটা একদম চূড়ান্ত পর্যায়ে আছে এবং এটার সাথে আমরা মোবাইল অপারেটরের সাথে সার্বক্ষণিক আলোচনা করেই এটাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি যে এটা চূড়ান্ত হয়ে যাবে এবং তাদের সম্মতিও এটার ভিতরে থাকবে। আর একটা এখন আপনাদেরকে একটা আমি শুধুমাত্র পয়েন্ট বলেই আমার বক্তব্য শেষ করব। মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই ফর্মুলাটা চূড়ান্ত করার পরে এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে মোবাইল অপারেটরদের সাথে আলোচনা করে তাদের 5G তরঙ্গের যে নিতে হবে বা তরঙ্গতে তারা যাতে অকশনে অংশগ্রহণ করে সেই জন্য আমরা তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই আমরা আনুষ্ঠানিক আলোচনা সম্পন্ন করেছি এবং তাদেরকে আমরা একটা টেন্টেটিভ ডিসেম্বর মাস এর একটা ডেটও আমরা উল্লেখ করেছি। আজকে আমরা ডেট বলবো না, যে এই তারিখে আমরা একটা টেন্টেটিভ চিন্তা করছি। তো ওনাদের সাথে এটার ধারাবাহিক আলোচনাও আমরা চালিয়ে যাব, কারণ এই বিষয়টি মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় চেয়ারম্যান এবং আমাদের মাননীয় অ্যাডভাইজার মহোদয় সরাসরি এই বিষয়টি ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা অগ্রসর হচ্ছি। আপনাদেরকে আরেকটা বিষয় আমি এখানে একটু বলতে চাই, আমাদের 2.3 এবং 2.6 যে গিগাহার্টজ ব্যান্ড, এই ব্যান্ড দ্বারা কিন্তু 4Gও দেওয়া যায় এবং 5Gও দেওয়া যায়। এখন 4G এবং 5G আপাতত মোবাইল অপারেটরগণ তারা আসলে 4G-তেই বেশি ইন্টারেস্টেড, কারণ 4Gর যে স্পিড আমাদের দেশে এটা এখনো আমাদের অপটিমাম লেভেলে আমরা পৌঁছাতে পারিনি। এটাকে যদি আমরা 5Gর কাছাকাছি একটা স্পিডে আমরা যদি প্রথমেই নিয়ে নিতে পারি, মোবাইল অপারেটররা যদি এই স্পেকট্রামটা 4G-তেও ব্যবহার করে এবং 5G-তেও ব্যবহার করে, সেক্ষেত্রে 4Gর উপরে তারা হয়তো এমফাসাইজ একটু বেশি দিয়ে তারা এগিয়ে যেতে পারবে এবং পরবর্তীতে তারা 5Gর জন্য পুরোপুরিভাবে 3.5G-তে 5 গিগাহার্টজ ব্যান্ডে তারা স্পেকট্রাম অকশনের মাধ্যমে গ্রহণ করতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা ওইভাবে আগাচ্ছি। আপনাদের আরেকটা বিষয় অবগত করতে যাচ্ছি যে আমরা গত সপ্তাহে মোবাইল ম্যানুফ্যাকচারার এবং মোবাইল যারা ইম্পোর্টার তাদের সাথে আলোচনা করেছি, কারণ আমরা যেহেতু 5G এই দেশে ডিপ্লয় করব, 5G কম্প্যাটেবল সেটই যদি না থাকে তাহলে তো 5G দিয়ে কোনো লাভ হবে না মোবাইল অপারেটর। এটাকে আমরা 5G সেটের ভিতরে যাতে কম্প্যাটেবল হয়, প্রত্যেকটা সেটে যাতে এই পয়েন্টটা থাকে, এই 5G compatibility and 2.3 and 2.6 and 2.5 gigahertz ব্যান্ডের স্পেকট্রাম কম্প্যাটিবিলিটি, এই দুইটা বিষয়ে যেন প্রতিটা সেটের ভিতরে এখন ম্যানুফ্যাকচারিং এর সময় দেওয়া থাকে, অর্থাৎ একটা চিপস দিতে হবে, সেটা খুবই সামান্য প্রাইসের কিন্তু এটা দিতে হবে। এটাকে আমরা ইম্পোজ করতে যাচ্ছি কমিশন থেকে শীঘ্রই এবং অলরেডি আমরা তাদেরকে এটা জানিয়েছি এবং তারা সম্মত হয়েছে। আশা করা যায় যে এটার উপরে আমরা কার্যক্রম গ্রহণ করব শীঘ্রই এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে। এটা আপনাদের অবগতির জন্য জানালাম। আরেকটা বিষয় হলো যে শহীদুজ্জামান ভাই, একটু আপনাকে থামাই, একটু জাস্ট নাও, মন্ত্রী মহোদয়ের আরেকটা প্রোগ্রাম আছেন, উনি চলে যাবেন। আমরা যদি একটু শর্ট করি, মানে আপনার বক্তব্য আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু জানছি, তারপরেও আমরা আসলে মন্ত্রী যাওয়ার আগে আমরা আরো কয়েকজনের কথা শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করি তাহলে একটু 1 মিনিটের মধ্যে, মানে কয়েক সেকেন্ডের ভিতরে শেষ করি। জি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সরি, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রোগ্রামটা এসে এত টাইট প্রোগ্রাম, আর কথা না বাড়াই আমি 5G আমরা যখন ডিপ্লয় করতে যাব, যখন তারা স্পেকট্রাম নেওয়ার পরে তাদের কানেক্টিভিটির উপরে আমাদের ভবিষ্যতে কিছু কাজ করতে হবে বিটিআরসি কে, যেমন মোবাইল অপারেটর এবং এনটিটিএন এর ভিতরে যাতে একটা ইন্টিগ্রেটেড অবস্থায় তারা যেন সার্ভিসটা দিতে পারে এবং সেটাকে আমাদের বিটিআরসি থেকে সেটাকে সমন্বয় করা
এবং মোবাইল অপারেটর এবং টাওয়ার অপারেটর। কারণ টাওয়ার অপারেটররা যদি টাওয়ার তৈরি করে না দিতে পারে তাহলে কিন্তু এইটার যে 5G বা 4G ডিপ্লয়মেন্টের যে স্পিড বা গতি এটা বৃদ্ধি করা যাবে না। এই দুইটা ক্ষেত্রে আমাদের বিটিআরসি ইতোমধ্যেই তাদের সাথে কিন্তু এই ইন্টিগ্রেশনের কার্যক্রম আমাদের চেয়ারম্যান মহোদয় নিয়েছেন এবং আপনারা এটা অবগত হয়ে মানে খুশি হবেন যে এই সমস্ত অপারেশনাল যে কার্যক্রম এক্ষেত্রেও বিটিআরসি ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। আশা করি আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের মাননীয় অ্যাডভাইজার মহোদয়, আমাদের সচিব ওয়াজেদ জয় মহোদয়, তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি যে 5G'র জন্য এবং 4G'র আরো আপগ্রেডেশনের জন্য এবং আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে যে এগিয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমরা সফল হব ইনশাল্লাহ। আমি সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে উনি জানেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রামে পভার্টি এলিভেশন সংক্রান্ত বিষয়ে তাকে সম্মানিত করেছেন এবং আরো কয়েকটি সম্মাননা পেয়েছেন, সেজন্য তার প্রতি আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আর বক্তব্য না বাড়িয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ একেএম শহীদুজ্জামান ভাই আপনাকে আপনার বিস্তারিত বক্তব্য তুলে ধরার জন্য। আমরা একটু আজকে বলি যে যেহেতু আমাদের এখানে যারা সম্মানিত অতিথি আছেন, মাননীয় মন্ত্রী, প্রধান অতিথি সহ আমাদের অনেকের একটু তাড়া আছে, আমরা যারা পরবর্তীতে বক্তব্য তারা সবাই একটু খেয়াল করবে একটু শর্ট করার জন্য। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা আমাদের বক্তব্য শেষ করলে ভালো হয়। আমরা আশা করবো সেই দিকে আমরা সবাই একটু সময়ের দিকে খেয়াল রাখবো। আমরা বিটিআরসির কমিশনার মহোদয়ের বক্তব্য আমরা শুনেছিলাম যে আসলে উনি যেটা বলছিলেন বেসিক্যালি আমাদের বক্তব্যে যেটা এসেছিল যে সি ব্যান্ডের স্পেকট্রাম, আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু অলরেডি 3500 মেগাহার্টজে কিন্তু টেলিটককে 60 গিগাহার্টজ দিয়েছে 5G করার জন্য, অর্থাৎ সি ব্যান্ডের মধ্যে কিন্তু বাংলাদেশ এখনো আছে। তো আমরা আসলে সেই জায়গা থেকে ভেন্ডরদের হাতে কথা শুনতাম, কিন্তু আমার কাছে যেটা আছে যে এমটবের প্রেসিডেন্ট এরিকস উনি বাইরে থেকে জয়েন করেছেন। উনি এই মুহূর্তে আসলে হিজ হারি ফর টু টেক এ ফ্লাইট, সো আমি তাকে একটু আগে দেওয়ার জন্য তার রিকোয়েস্টটা তাকে একটু আগে দিচ্ছি ভেন্ডরদের আগে। সো আইড লাইক টু ইনভাইট টু ডেলিভার হিজ স্পিচ Mr. Erikos, President of MTOB and CEO of Banglalink. Please, Mr. Erikos. Thank you very much, and a very good afternoon to you all, and thanks for inviting us. I will be short. I know we are short of time, so I will make it short. Honorable distinguished guests, government officials, BTRC chairman, commissioners, members of media, it's a great honor to be with you, and thank you for arranging this auspicious event. I must say, TRNB is, from my point of view, a very, very important organization, and you have a very important role in the development of the country. So I appreciate really what you're doing. And I appreciate the visionary presentation that has been given, and also the visionary speeches from BTRC. I really appreciate what I'm hearing, and there are a lot of promising, what should I say, signals coming. And I must copy the commissioner's statement that there is very good dialogue between BTRC, government, and MNOs, and we have good and constructive relationship and consulting processes ongoing. We are looking forward to the broadband policy coming out, and we think there are many, many aspects and dimensions that needs to be addressed, and we are, of course, fully ready to support that. And of course, this that we are now freeing up spectrum is a very important activity. And I really like what you're saying, that you know, the spectrum is technology neutral. It will be spectrum and 5G is in a way 2 different things, but it's also the same thing, that spectrum will be used in a technology independent way. And as such, when we free up spectrum, it should be available for both 4G and 5G. My view is, when I've listened to Minister Jabbar in the past, he has always emphasized that 5G needs to be looked at from an application point of view, and it will be need-based. So it's not necessarily nationwide. It is based on the needs of the country and the availability of the ecosystem. And I think that's the right approach. I'm looking forward to the test that will be conducted by Teletalk, and it will be very interesting to see the outcome of that.
and the trials and everything that comes along with it. So all in all, thank you to everyone for putting all of us together to have this constructive dialogue, and I'm encouraged from what I'm hearing from all parties. Thank you very much. Thank you, Eric, for giving a very short and precise and very important pitch, and joining from Amsterdam, and we are very much lucky to meet you. Thank you again. আমরা এরিকের কাছ থেকে যেটা মোটামুটি জানলাম, যে আশা করি তাদের যে বিটিআরসি যে পলিসি গাইডলাইন নিচ্ছে সেখান থেকে আসলে আমাদের অপারেটররা কি ভাবছে, বিশেষ করে আমাদের যে স্পেকট্রাম পলিসি আছে এবং সরকারি যে নীতিগুলো আছে সেইখানে এরিক যেটা হচ্ছে যে প্রস্তাবটা করেছে বা যে প্রত্যাশার কথা বলেছে সেটা হয়তো আমাদের সরকার অবশ্যই মেনটেন করবে। আমি এখন যাচ্ছি একটু আসলে যারা এই 5G সার্ভিস আমাদেরকে দিচ্ছেন, বিশেষ করে যে ভেন্ডররা আসলে 5G টেকনোলজি আমাদেরকে প্রোভাইড করেন, তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে, এবং তাদের কাছ থেকে আমরা আসলে মূল পরিস্থিতির কথা জানতে পারবো, কোন ধরনের টেকনোলজি আসলে কোন ধরনের দেশের জন্য প্রযোজ্য সেটা আমরা বলতে পারবো। আমরা জানি যে এরিকসন বিশ্বের একটা বড় প্রযুক্তি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান, এবং তারা 5G টেকনোলজিতে অনেকখানি এগিয়ে আছে, বিশেষ করে ডাইনামিক স্পেকট্রাম শেয়ারিং, যেটাকে এখন কস্ট ইফেক্টিভ ম্যানেজমেন্ট বলা হচ্ছে 5G স্পেকট্রামের ক্ষেত্রে, বিশেষ করে সি ব্যান্ড এবং সিমিলার টু সি ব্যান্ড 2300 এবং 2600 মেগাহার্টজের যে ডাইনামিক শেয়ারিং এর বিষয়টি আছে, সেটি কিন্তু আসলে এরিকসন ইউরোপের কাটাদের সফলভাবে করেছে বলে আমরা জেনেছি। তো সেই ক্ষেত্রে আমি আসলে একটু রিকোয়েস্ট করবো, এখন আমাদের সঙ্গে আছেন এরিকসনের কান্ট্রি ম্যানেজার আব্দুল সালাম, তাকে অনুরোধ করছি এখন তার বক্তব্য দেওয়ার জন্য। আবার অনুরোধ করবো একটু সংক্ষিপ্ত হবে, যেহেতু আমাদের সময়ের একটু স্বল্পতা আছে। সালাম ভাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন। মাননীয় মন্ত্রী শুনছেন, এবং বিটিআরসি কমিশনার সহ এমএনওর সিইও এবং আমাদের রিপোর্টার্স বৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব একটা চমৎকার জিনিস বলেছেন যে ডাইনামিক স্পেকট্রাম শেয়ারিং বিটুইন টেকনোলজিস, এটা কিন্তু খুবই দরকার, কারণ আমাদের স্পেকট্রামটা সীমিত এবং এটাকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে। আরো একটা জিনিস হচ্ছে, আমরা জানি 5G হচ্ছে 3.5 গিগাহার্জ, সো আমরা ধরে নিতে পারি যে হয়তো এটার কাভারেজ 1800 বা 2100 থেকে কম হতে পারে। সো এই দুইটা পার্সপেক্টিভে কিন্তু এই ডাইনামিক স্পেকট্রাম শেয়ারিংটা খুবই জরুরি। এটা কিন্তু 2G 4G তেও হচ্ছে, এখন বাংলাদেশেও আমরা ইউজ করছি 2G 4G, একই স্পেকট্রাম আমরা 2G 4G তে ইউজ করছি, এবং এতে করে স্পেকট্রামের সর্বোচ্চ ব্যবহারটা হচ্ছে। যখন 5G তে যাব তখন এখানে আরেকটা জিনিস কাজে লাগবে, যে এফডিডি ব্যান্ডে যে 1800 2100 ফ্রিকোয়েন্সি গুলো আছে, এগুলোকে 4G এবং 5G তে ব্যবহার করা যাবে। তাতে করে কি লাভ হবে, যখন ইনিশিয়ালি 5G ডিপ্লয় হবে তখন কিন্তু এই 1800 এবং 2100 যদি আমি 4G এবং 5G-র ভিতরে শেয়ার করি, তাহলে আমার ইনিশিয়াল সাইট কাউন্টটা একটু কম লাগবে, কেননা আমি লোয়ার ফ্রিকোয়েন্সিতে আমি বেটার কাভারেজটা পাবো। সো এটা 5G ডিপ্লয়মেন্টের জন্য আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনোলজি, যেটা আসলে আমরা পৃথিবীর অন্যান্য দেশেও এই সুবিধাটা পেয়েছি। সো আমরা আসলেই মানে অপেক্ষা করছি যখন বিটিআরসি এই 5G লাইসেন্স বা অকশনিংটা হবে, তখন এই টেকনোলজিগুলো আমরা বাংলাদেশে নিয়ে এসে আমাদের এমএনওস এবং সেই সাথে আমাদের যারা এন্ড ইউজার আছে তারা এই সুবিধাটা পাবে। এর সাথে আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই, যে আসলে রেডিও অফকোর্স একটা 5G-র প্রধান অঙ্গ, কিন্তু এর সাথে ট্রান্সপোর্ট এবং কোর নেটওয়ার্ক রেডিনেস, এই দুইটা জিনিস করতে কিন্তু আসলে অনেক লম্বা সময় লাগে এবং লম্বা প্রস্তুতি লাগে। সো আমি দেখেছি সুমিত সাহেব আপনিও আপনার প্রেজেন্টেশন এটা যোগ করেছেন, আমি ওর সাথে শুধু একটু যোগ করে দেবো যে কোর নেটওয়ার্ক রেডিনেসটাও একটা বড় জিনিস, যেটা আসলে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ শুরু করতে হবে। এটুকুই আমি বলতে চাই। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আব্দুল সালাম, কান্ট্রি ম্যানেজার এরিকসন বাংলাদেশ। অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে খুব চমৎকার গোছানো বক্তব্য দিয়েছেন, এবং বিশেষ করে আমাদেরকে যেটা আমাদের কোর ট্রান্সমিশন নেটওয়ার্কের কথা বলেছেন, সেখানে আমাদের রেডিনেসটা খুব জরুরি। আমরা জানি যে বাংলাদেশে মোটামুটি ওই একটা জিনিস এখন পর্যন্ত অনেকটাই আমরা ডেভেলপ হয়েছে, বিশেষ করে সরকারি যা বিটিসিএল আছে এবং অন্যান্য যে ইন্ডিপেন্ডেন্ট কোম্পানিগুলো আছে, তারা আসলে এখন কিন্তু বাংলাদেশের বলা হয় যে ট্রান্সমিশন অবকাঠামো অনেকটাই প্রস্তুত, তারপরেও হয়তো সেখানে আরো অনেক প্রস্তুতি নেওয়ার ব্যাপার আছে, সেগুলো সম্পর্কে আমরা পরে জানবো। আমাদের সঙ্গে আছেন আরেকটি বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। আমরা জানি যে হুয়াওয়ে ইজ দ্য লিডিং কোম্পানি ফর প্রোভাইডিং telecom 5G technology. Before they have provided technology for 4G, 3G, 2G also. Now they are the leading company, one of the leading company. Basically, the leading company in the world to provide 5G, and we are very much happy. Mr. From Huawei Bangladesh, Chief Operating Officer
Mr. Tao Guang Yao with us. So I would like to request Mr. Tao Guang Yao Yang to deliver his speech and to inform us what is the preparation Huawei to help Bangladesh to assist Bangladesh to launch 5G, because Huawei is the main one of the they are now enjoying 70% market share of mobile phone network in Bangladesh, and we know they have the core switch for Teletalk also. So Teletalk is the first operator to launch Huawei to launch 5G. So Huawei is very important for this role. So I'd like to Mr. CEO of Huawei to deliver his speech mentioning this point. Thank you. And like to now Mr. Tang Wang Yang, CEO of Huawei Bangladesh. Okay, thanks TRNB for arranging the session and the Honorable Minister, TRNB President Mr. Rashid, BDRC Chairman Mr. Xian, Commissioner Mr. Shahidu, Mr. Eric, and all guests for joining with your valuable opinion, so that we believe 4G has changed lives. 5G will change the society. 5G technology represents the next generation standard of wireless communication, connecting devices, machines, businesses, and people. It is not just another generation on the path of mobile technology evolution. 5G combines great data transfer speeds and processing power to enable connectivity on a massive scale. It will have a significant impact on our digital lives, become a part of societies, set to revolutionize the world of business. Also, 5G will deliver what 4G and earlier networks couldn't: the virtual latency and blazing speed. It delivers higher multi-Gbps data speed, massive bandwidth and network capacity, virtual low latency, better availability, and more reliability. Makes it superior to any other mobile network. A total of 176 operators in 72 countries had launched 3GPP compliant 5G service by August 2021. In addition, 5G will play an important role in the dream of digital Bangladesh by bridging the digital gap in Bangladesh, which is essential for upgrading services experience and fueling the digital and intelligent transformation of industries. And most important is to accelerate industry automation based on cloud and AI. Bangladesh has numbers of industry, especially ready-made garments. We have numbers of examples of automated factories, and the results of different case studies show better operation and cost management, along with product accuracy. As I know, there were more than 5,000 garments factories in Bangladesh. I think Bangladesh can get the benefit of it. The last word, let's cooperate and collaborate to make a better ecosystem for 5G in Bangladesh, for Bangladesh. Thank you, everybody. Thank you, Tao Wang Yao, CEO of Huawei Bangladesh, for delivering very nice speech, precise but very important, valuable speech for us. আমরা দেখলাম যে আসলে তাও ওয়াং ইয়াও যেটা মেনশন করার চেষ্টা করেছেন যে 5G এর সঙ্গে সঙ্গে যে আমরা যে সুবিধাগুলো পাবো এবং সেগুলোর জন্য আমাদের যে রেডিনেসটা দরকার, বিশেষ করে আমাদের আইওটি এবং আমাদের আমাদের আপকামিং যে জিনিসগুলো এসছে আইওটির ক্ষেত্রে উনি কথা বলেছেন, ক্লাউড কম্পিউটিং এর কথা বলেছেন। আমরা সেই যেগুলোতে হয়তো বাংলাদেশের আমরা মনে করি যে সেই প্রস্তুতিগুলো আছে, আমাদের অলরেডি সেই জায়গাগুলোর জন্য একটু আগে বিটিআরসি কমিশনার মহোদয় বলেছেন তারা ওই বিষয়গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন যে আমাদের অপরচুনিটিগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো। আমাদের মাননীয় মন্ত্রী হয়তো আরো পরে ভালো বলতে পারবেন, আমাদের তিনি এই বিষয়ে অনেকদিন থেকে গবেষণা করছেন, অনেকদিন থেকে বলছেন। তো আমরা এইবার একটু যাচ্ছি অপারেটরদের কাছে আবারও।
আমি এবার অনুরোধ করব, আমাদের সঙ্গে আছেন রবির ভারপ্রাপ্ত সিইও রিয়াজ রশিদ, আমি তাকে অনুরোধ করছি এবার তার বক্তব্য দেওয়ার জন্য। রিয়াজ রশিদ, ভারপ্রাপ্ত সিইও, রবি। Assalamu alaikum, and thank you for the Telecom Reporters Network of Bangladesh to organizing this. Honorable Minister of Post and Telecommunication, Mustafa Jabbar sir, and the Chairman BTRC, the officials, the Commission of BTRC, and other colleagues from the MNOs, our supporters of network from Ericsson and Huawei, and our journalist friends from the TRNB and everybody else. Assalamu alaikum and good afternoon to all of you all. At Robi, we are definitely very happy and looking forward to supporting the journey of Digital Bangladesh, which is more or less achieved by 2021. And I think the next goal that Bangladesh wants is to move into a developing country state by 2026. Of course, telecom does help in a big way, being a big infrastructure provider, and definitely we will look forward to looking at that. As you all know, Robi has rolled out 4G in almost all its towers, and we are leading a rollout in the 4G today. Moving into 5G is definitely, as the CEO of Huawei said, up to now, the 4G has changed the lives of people, and 5G is definitely going to change how society behaves. 5G is the next level of evolution in the sphere of mobile technology, where predominantly it's B2B business, not necessarily B2C. Of course, there will be people who will benefit, but it's predominantly a B2C business. So to do B2C business, we need to also make sure that the infrastructure is ready. It is not necessarily only spectrum. Spectrum is definitely one big step in this area, but of course the network needs to be ready. All the networks needs to be upgraded. Congratulations to Teletalk to lead the way into Bangladesh 5G. Definitely, we will also look forward to following it and also supporting the aspirations of the government, as well as the helping the people of Bangladesh to go into that next level of connectivity whilst improving businesses and supporting businesses. However, as I said, the challenges, spectrum is definitely one. We also need to make the businesses viable. So to get the 5G business case viable, I think we have some more space to go. We need to also ensure that our networks are developed because, as it was said, 5G also needs a whole set of new equipment, new infrastructure to support it. One of the biggest challenges we have, even with 4G, though we have rolled out nearly 98% 4G in our network, in Robi's network, the connectivity today is only around 30%. And one of the biggest challenges we have is with respect to the support from the transport sector, in other words, the fiber sector. So we need a lot of support from the regulator as well as the authorities to make the fiber available and affordable to the operators to do the connectivity at a speed that the consumer needs. The speed is very important, as well as quality is very important. So that's something that we look forward to the regulator and the officials, as well as our friends in media to take note of, so that everybody understands, yes, the challenges we do have. Investing in 5G also does in the short term have impacts on financials, because yes, always the network rollout far precedes the returns you get. So it's going to be some time by which if we roll out networks tomorrow, that the returns will come and the company's financial positions will improve. We being a public quoted company, we do have pressures from the over 130,000 shareholders we have for returns. So we humbly request the regulatory authorities, the government, and the minister himself who is present here to help us to give spectrum on a very reasonable term, maybe a 2-year grace with respect to spectrum fee, as well as spectrum charges auction waive off for about 2 years, and also give us relaxation on the duties if we are to import 5G, because that's also another big cost that we incur today.
As we said, we are definitely very forward-looking with respect to rolling out 5G because so many operators, over 170 operators world over, has rolled out 5G at different levels, different stages. So Bangladesh definitely, with the vision of the government of having digitalized economy, export oriented economy with a very dynamic population. I have seen the Bangladesh nation being a foreigner. I see a very young, very energetic population, which is driven by the motivation to achieve a lot of things in the space of education as well as business. So that's a very, very good and very, very forward-looking sign for the country and its growth. Yes, the pandemic did push us back across the world, but Bangladesh is one of those blessed countries which has survived it to a great extent. So with all that thing, yes, definitely, to summarize, we will look forward to moving forward, of course, with the blessings of the government, the regulator, and all the friends in this sphere. So thank you very much. And we wish Bangladesh and the people of Bangladesh health, wealth, and safety during this time. Thank you. ধন্যবাদ রিয়াজ রশিদ, অ্যাক্টিং সিইও রবি। চমৎকার করে বলেছেন, বিশেষ করে বাংলাদেশে এর আগের যে বাস্তবতায় মোবাইল অপারেটররা উন্নয়নের সেবাগুলো এনেছিল, বিশেষ করে আপনার 3G এবং 4G তাদের যে বাস্তবতাগুলো ছিল, সেই বাস্তবতার যে চ্যালেঞ্জ ছিল সেটা আশা করি 5G-তে আমাদের কমিশনার সাহেব বলেছেন যে তারা সহনীয় করছেন। আশা করি সেই জায়গাটা অবশ্যই অ্যাড্রেস, যেটা আপনি করেছেন সেটা অবশ্যই অ্যাড্রেস হবে। আমরা আশা করি আমাদের পলিসিতে সেই জায়গাটা আসবে। আমরা এখন একটু অনুরোধ করবো, আমরা বিশেষ করে আমরা জানি যে বাংলাদেশের ডিজিটাল যাত্রার সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে গ্রাহক সংখ্যার দিক থেকে যে শীর্ষ অপারেটর গ্রামীণ ফোনের একটা বড় যোগাযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের যে প্রথম মোবাইল যে টেলিযোগাযোগ খাতে বড় বিনিয়োগ এবং বাংলাদেশের রিসোর্সকে ব্যবহার করেই এখানে যে গ্রাম পর্যন্ত বিস্তৃত করা যায়, সেই যাত্রাটার পথটাও কিন্তু আমরা গ্রামীণ ফোনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল 1997 সালে। তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ছিল এবং তার নির্দেশনায় কিন্তু আসলে এত বড় একটি বিনিয়োগ বাংলাদেশে এসেছিল। আমরা এবং এখন পর্যন্ত সেই কোম্পানিটি দীর্ঘদিন ধরে কিন্তু এখন শীর্ষস্থানে অবস্থান করছে। আমি এখন অনুরোধ জানাচ্ছি যে তাদের একটু অবস্থান জানার জন্য, বিশেষ করে বাংলাদেশে 5G আনার ক্ষেত্রে, 5G চালুর ক্ষেত্রে গ্রামীণ ফোনের কতটুকু প্রস্তুতি আছে বা কি তার চ্যালেঞ্জ তা বা তারা মনে করছে। অনুরোধ করছি গ্রামীণ ফোনের সিইও জনাব ইয়াসির আজমানকে। ইয়াসির আজমান। অনেক ধন্যবাদ রাশেদ মেহেদী ভাই। আমি জানি আজকে সময়ের স্বল্পতা আছে। আজকে এখানে উপস্থিত আমাদের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী ডাক ও টেলিযোগ বিভাগ, আমাদের সবার শ্রদ্ধেয় এবং নেতৃত্ব দিচ্ছেন এই টোটাল ইন্ডাস্ট্রিটাকে। এই মুহূর্তে তার উপস্থিতি আমাদের সবাইকে অনেক উৎসাহ দেয়। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি চেয়ারম্যান বিটিআরসি, আমার ইন্ডাস্ট্রি কলিগসরা, both MNOs and other partners like Ericsson, Huawei, TRNB-র সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আদাব। আমরা আজকে, আমার কাছে এই প্রোগ্রামটা আসলে খুবই উৎসবব্যঞ্জক, আসলে খুবই টাইমলি একটা ব্যাপার। আমরা দেখেছি TRNB-র একটা সুন্দর প্রেজেন্টেশন এবং গ্লোবাল পার্সপেক্টিভ গুলো এখানে নিয়ে আসা হয়েছে এবং ওয়ার্ল্ড অলরেডি ইনটু 5G, এবং দেখছি যে 5G-র বেনিফিট গুলো তারা কিভাবে নেওয়ার চেষ্টা করছে। এখানে অনেক দিক নির্দেশনামূলক অনেকগুলো ব্যাপার ছিল। আমরা আমাদের কমিশনার শহীদুজ্জামান স্যারের কাছ থেকেও শুনেছি বিটিআরসি যে বিটিআরসি কিভাবে অপারেটর নিয়ে এই মুহূর্তে কাজ করছে এবং কত সুন্দরভাবে একসাথে একটা টিমিং ওয়েতে কাজ করছে। আমার মনে হয় যে আপনি বলেছেন যে বর্তমান সরকারি প্রধানমন্ত্রী একসময় টেলিকম ইন্ডাস্ট্রিকে ডেমোক্রেটাইজ করেছিলেন 1996-তে 3টা লাইসেন্স দেওয়া হয়েছিল প্রান্তিক অঞ্চলে মোবাইল সার্ভিস নিয়ে যাওয়ার জন্য। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আমরা কিন্তু 3G, ওনার সময়ই 4G দেখেছি, ডিজিটাল বাংলাদেশের ভিশন দেখেছি এবং আমরা সামনে ওয়েট করছি আমরা 5G দেখবো। সো আপনি যথার্থ এই কথাটা বলেছেন এবং তার সাথে আমাদের আইসিটি অ্যাডভাইজার, আমাদের মাননীয় মন্ত্রী, বিটিআরসি চেয়ারম্যান, আপনারা সবাই নেতৃত্ব দিচ্ছেন এই সিস্টেমকে বিল্ড করার জন্য। আমার মনে হয় যে 5G এমন একটা ব্যাপার যেটা আসলে এখানে বলেছেন যথার্থ, আমার মনে হয় হুয়াইতে বলেছেন যে এটা হচ্ছে সোসাইটির জন্য, নট ফর ইন্ডিভিজুয়ালস। এই জিনিসটা অনেক কি, এবং এখানে গভর্নমেন্টের একটা বড় ভূমিকা আছে, আমরা দেখছি এবং গভর্নমেন্ট সেই ভূমিকাটা পালন করছে।
আমার মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্টের যে ভিশন 2041 সালের মধ্যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, যেখানে টেকনোলজি নির্ভর বাংলাদেশ হবে, একটা মডার্ন বাংলাদেশ হবে, যেখানে শহরের সুযোগ সুবিধাগুলো গ্রাম অঞ্চলে চলে যাবে, প্রান্তিক অঞ্চলে যাবে। একটা 96-এ ছিল মোবাইল কানেক্টিভিটি যাওয়া, আর এখন বলছি যখন একটা বড় একটা হেলথ সেক্টর চলে যাবে, মডার্ন হেলথ সেক্টর চলে যাবে রুরালে, শিক্ষা ব্যবস্থাটা চলে যাবে। এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা আসলে বাস্তবায়িত হবে কানেক্টিভিটির থ্রুতে, এবং 5G এটাকে এনশিওর করবে। সো আমরা সবাই খুবই এক্সাইটেড যে এই রোলটাতে ইকোসিস্টেমে সবাই একসাথে কি রোল পালন করতে পারি। আমার মনে হয় যে এখানে আমরা আজকে স্পেকট্রাম নিয়ে অনেক কথা বলেছি। আমরা এমএনওসরা অলরেডি বিটিআরসির সাথে স্পেকট্রাম নিয়ে কাজ করছি। খুবই সুন্দর ডায়ালগ হচ্ছে কিভাবে আমরা সামনে এই স্পেকট্রাম অকশন হতে পারে এবং আমাদেরকে সহযোগিতা করতে পারে। টিএনআরবি প্রেজেন্টেশন আমি দেখেছি, ডিভাইসের কথা বলা হয়েছে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এখানে সার্ভিসেস ইকোসিস্টেম ডেভেলপমেন্টের কথা হচ্ছে, ওটাও এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বিশেষ করে ডিভাইস ইকোসিস্টেমটাকে রেডি করার জন্য আসলে গভর্নমেন্টের সাথে আমাদেরকে খুব ওতপ্রোতভাবে কাজ করতে হবে। সো স্পেকট্রাম ছাড়া আমি যদি বলি ডিভাইস, সার্ভিসেস, আরেকটা যেটা বড় জিনিস হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার। যে কথাটা একটু আগে আমাদের রবিস অ্যাক্টিং সিও বলেছেন যে ফাইবারাইজেশন, বাংলাদেশ কিভাবে আমরা ফাইবার কানেক্টিভিটি দিব, এখানে আমাদের কিভাবে অ্যাফোর্ডেবল প্রাইসে সবাই এখানে আমরা আমাদের সমস্যাগুলো দূর করতে পারবো, এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং এখানেও বিটিআরসি চেয়ারম্যান আমাদের সাথে আসলে ডায়ালগে আছেন এবং উনি এই জিনিসটাকে কিভাবে সবার জন্য একটা সুন্দরভাবে 5Gর কথা চিন্তা করে এই সমস্যাগুলো সমাধান করা যায় কাজ করছেন। এটা ছাড়া টাওয়ার, আপনারা যদি দেখেন গ্লোবাল ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার গুলো টাওয়ার বসানোর জন্য খুলে দেওয়া হয়েছে, কারণ 5Gতে অনেক নাম্বার অফ টাওয়ারের সংখ্যা অনেক বেশি লাগে। সো এটা নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। ফাইনালি পাওয়ার, ইলেকট্রিসিটি, হাউ ক্যান উই মেক শিওর দ্যাট পাওয়ার সাপ্লাই ইজ দেয়ার, বিকজ পাওয়ারের উপরে অনেক প্রেশার ফেলবে। তো আমি বলবো স্পেকট্রাম নিয়ে আমরা কাজ করছি, ডিভাইস নিয়ে আমাদের কাজ করতে হবে, সার্ভিসেস এবং এই ইনফ্রাস্ট্রাকচার, এই চারটা জিনিস নিয়ে যদি আমরা সবাই মিলে একসাথে রাইটলি এই প্রবলেমটা সলভ করতে পারি, উইল বি দেয়ার। গ্রামীণ ফোনের পক্ষ থেকে আপনি বলেছেন যে হ্যাঁ, গ্রামীণ ফোন নাম্বার অফ সাবস্ক্রাইবার দিয়ে অনেক এগিয়ে আছে। যাত্রা শুরু যখন আমরা 3টা পরে শুরু করেছিলাম, আমরা প্রান্তিক অঞ্চলে মানুষের সুযোগ সুবিধার কথা চিন্তা করে সারা বাংলাদেশে নেটওয়ার্ক নিয়ে গিয়েছিলাম। আমরা 5Gর ক্ষেত্রে একই ভূমিকা পালন করতে চাই। আমার মনে হয় এটা আমাদের দায়িত্ব যে এই সোসাইটির এই এম্পাওয়ারমেন্টের জন্য যে লেভেল অফ সার্ভিস 5G আসলে নিয়ে আসতে পারে, সেখানে গ্রামীণ ফোনের একটা ভূমিকা আছে। আমরা অলরেডি এই যাত্রার একটা অংশীদার। আমরা কমিটেড যে বাংলাদেশে সাকসেসফুল 5G দেখবো, একটা মডার্ন বাংলাদেশ দেখবো, একটা ডিজিটালাইজ বাংলাদেশ দেখবো, যে এই বাংলাদেশ পিছন ফিরে তাকাবে না, সামনের দিকে তাকাবে কিভাবে এই ডিজিটালাইজ মডার্ন বাংলাদেশের বেনিফিট গুলো নিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, বাংলাদেশের ইউথ এগিয়ে নিয়ে যেতে পারে। টিআরএনবি কে অনেক ধন্যবাদ এরকম একটা আলোচনার আয়োজন করার জন্য। আমার মনে হয় আপনারা সামনে যদি আরো স্পেসিফিক সেক্টর ধরে ধরে, যেমন স্পেকট্রাম, ডিভাইস, সার্ভিস, ফাইবারেশন, এগুলো ধরে ধরে সেশন করতে পারেন, এবং এখানে যদি সবার ইনপুট গুলা নিয়ে যদি আমরা রাইটলি এই সমস্যার সমাধানগুলো নিয়ে আসতে পারি উইথ দ্য leadership of our honorable minister and BTRC, that would be an amazing thing to work together. Thank you very much. Thank you very much. শুভ অপরাহ্ন। ধন্যবাদ ইয়াসির আজমান, সিইও গ্রামীণ ফোন। তাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমেরিকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং চমৎকার করে বলেছেন। বিশেষ করে উনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আপনার যেটা এসছে রবির অ্যাক্টিং সিইও এবং তার কাছ থেকে, যে ফাইবারাইজেশন, এখানে আমাদের এখানে একটু এই জায়গাটা একটু আশা করি যে যারা পলিসি লেভেলে আছেন তারা একটু দেবেন। যদিও কমিশনার সাহেব বলেছেন যে ইন্টিগ্রেশন চলছে, কিন্তু তারপরে আমরা দেখি যে মোবাইল অপারেটরদের দিক থেকে বারবারই একটা বিষয় আসছে যে তারা যে ফাইবার নিজেরা লে করতে পারেন না, তারা এনটিটিএন সার্ভিসের কাছে কিছুটা সীমাবদ্ধ হয়ে পড়েছেন। সেই জায়গায় আবার আমাদের দেশীয় যে কোম্পানিগুলো এনটিটিএন সার্ভিস দিচ্ছে তারাও একটা কথা বলে যে তারাও নানান ধরনের এক ধরনের বৈষম্য শিকার। এই যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ যেন না থাকে, একটা অবশ্যই সার্ভিস আনতে হবে। কারণ 5Gতে যদি কোনো কারণে এই জায়গাগুলো সীমাবদ্ধ হয় তাহলে আসলে 5G কোনোভাবে সাকসেসফুল করা যাবে না। কারণ 5G আসলে 4Gর কন্টিনিউশন না। আমরা একদিন নদীতে ছিলাম, নদী ড্রেজিং করে চলেছে, বাট 5Gতে কিন্তু আসলে ব্যান্ডউইথের যে ক্যারি, সেটা কিন্তু আসলে একটি সমুদ্র। আমরা এখন সমুদ্রে জাহাজ চালানোর ক্ষেত্রে আসলে আমাদের যে পরিস্থিতিটা, সেই জন্য আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার গঠন না হয় তাহলে সেটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। আমরা জানি যে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত যে টেলিকম অপারেটর আছে টেলিটক, তারা প্রথম 5G লঞ্চ করতে যাচ্ছে এবং টেলিটকের যিনি বর্তমান এমডি মোহাম্মদ শাহাবুদ্দিন, উনি কিন্তু দীর্ঘদিন যাবত টেলিকম সেক্টরে আছেন, একসময় বিটিসিএল এ ছিলেন। মানে মোটামুটি বাংলাদেশের টেলিযোগাযোগ ক্ষেত্রের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সার্ভিস ডেলিভারি পর্যন্ত
তার একটা বড় ধরনের ওরিয়েন্টেশন আছে, পেশায় তিনি একজন প্রকৌশলী, এবং আমি তার কাছ থেকে জানতে চাইবো আসলে টেলিটক কিভাবে বাংলাদেশে 5G আনছে, আমাদেরকে কতটা আশাবাদী করছে। আমরা যে মডার্ন সোসাইটি, ডিজিটালাইজ সোসাইটির কথা বলছি, সেই থেকে আমাকে টেলিটক কি স্বপ্নের কথাটা বলতে পারে। জনাব এমডি শাহাবুদ্দিন, এমডি টেলিটক। ধন্যবাদ। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা, অনারেবল চিফ গেস্ট মোস্তফা জব্বার স্যার, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, আরো উপস্থিত আছেন বিটিআরসি চেয়ারম্যান মহোদয়, আরো উপস্থিত আছেন আমাদের কমিশনার শহীদুজ্জামান সহ আমাদের আদার্স অপারেটরের কলিগ বৃন্দ এবং আদার্স ভেন্ডারের কলিগ এবং টিআরএমবির সদস্যবৃন্দ। টিআরএমবি একটা সুন্দর এই যুগোপযোগী একটা আজকে এই আলোচনাটা আসলে খুব আমাদেরকে খুবই টিআরএমবির পক্ষ থেকে যে প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে সেটা আমাদের জন্য খুব লার্নিং ইস্যু এবং খুব ডিটেলস ভাবে সমীর দা এই জিনিসটা আমাদের কাছে উপস্থাপন করেছে। যাই হোক, আমাকে আমরা টেলিটকের পক্ষ থেকে আপনারা জানেন যে আমাদেরকে স্পেকট্রাম বরাদ্দ দিয়েছে, তার এগেনস্টে আমরা ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে আমরা 5G পরীক্ষামূলক ভাবে আমরা চালু করতে যাচ্ছি। আপনারা জানেন এই মুজিব শতবর্ষের মধ্যে আমাদের এই কাজটা করতে হবে এবং মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশনা আছেন এবং মাননীয় উপদেষ্টা মহোদয় আপনি বলেছেন, আপনারা জানেন যে আমেরিকাতেই বলেছেন যে এটা এই ডিসেম্বরের মধ্যেই চালু করতে হবে এবং সেইভাবেই আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। আমরা এটা পরীক্ষামূলক ভাবে করছি এবং 5G এটা কিন্তু ব্যক্তিগত লাইফের চেঞ্জ না, এটা একটা সামাজিক চেঞ্জ এবং এই 5Gর জন্য কি ধরনের চেঞ্জ আসবে আমার আগের বক্তারা অনেক কিছু বলে গেছেন এবং এখানে আমার খুব বেশি কিছু বলার নাই, কারণ এখানে একটা ইকোসিস্টেমের জন্য যেটা দরকার 5Gর জন্য সেটাও আমরা বলে গেছেন। ডিভাইসের জন্য একটা ডিভাইসের ক্যাপাবিলিটি লাগবে, আমাদের হ্যান্ডসেটের ক্যাপাবিলিটিটা লাগবে, আমাদের ফাইবারের কানেক্টিভিটিটা লাগবে। এখানে ফাইবারে আপনারা জানেন যে ল্যাটেন্সিটা খুব জিরো, মানে খুবই মিনিমাম টুয়ার্ডস টু দ্য জিরো রাখতে হবে, কারণ রিয়েল টাইমে এটা কাজ করবে। সো এখানে কিন্তু আমাদের এই 5Gর মাধ্যমে আমরা সমাজের একটা পরিবর্তন আনতে পারবো। আমরা মেডিকেল সেক্টরে আমরা কাজ করতে পারবো, আমরা এগ্রিকালচার সেক্টরে আমরা কাজ করব, আমরা আরএনজি সেক্টরে আমরা কাজ করব, আমরা বিভিন্ন সেক্টরে আমরা কিন্তু রিয়েল টাইমে আমরা এই 5Gর অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পারবো। আমি এই প্রবলেম আমি নিজেকে গর্ববোধ করছি যে টেলিটকের মাধ্যমে মাননীয় সরকার আজকে এই সিদ্ধান্ত নিয়েছি যে প্রথমে এটা আমরা করতে যাচ্ছি এবং এটা আমরা যদি করতে পারি এবং সাকসেসফুলি পরেই আমরা ঢাকা শহরে আমরা 200টা সাইট আমরা করব, আপনারা জানেন, এবং এরপরে আমরা হয়তো যেখানে যেখানে 5Gর আমাদের দরকার এবং যেখানে আমাদের এই ফাইবারের কানেক্টিভিটিটা স্মুথ থাকবে সেই সব জায়গায় আমরা চলে যাব। আমি এখানে একটু বলতে চাচ্ছি যে আমরা জানি যে আমরা 4G পর্যন্ত আমরা আমাদের এক্সেস লেভেলে অনেকেই আমরা রেডিও ইউজ করছি, কিন্তু 5Gর ক্ষেত্রে এই জিনিসটা করা সম্ভব হবে না। সেখানে কিন্তু এক্সেস লেভেলে আমাদের ফাইবার কানেক্টিভিটি লাগবে এবং প্রপার একদম হাই কোয়ালিটি ফাইবার লাগবে এবং সেটা আমাদের জন্য যারা আমাদের এনটিটিএন অপারেটর আছেন ইনক্লুডিং আমাদের বিটিসিএল তারাও প্রস্তুত আছেন, তারা করছেন, আমার কাছে সেই ইনফরমেশন আছেন। এই ওভারঅল এই পিকচারটা থেকে আমরা আজকে যেটা বুঝতে পারলাম যে আরেকটা জিনিস আমি দেখলাম যে এরিকসনের যে সিও বলে গেছেন যে এটা আমাদের স্পেকট্রামের নিউট্রালিটিটা লাগবে, টেক নিউট্রালিটি, এটাও একটা দরকার, কারণ আমাদের স্পেকট্রামের ক্রাইসিস আমাদের আছে ইন ফিউচারে, কারণ আমরা জানি যে 5Gর যে স্পেকট্রামের চাহিদা এটা কিন্তু 4G থেকে অনেক বেশি এবং স্পিডটাও প্রায় 100 থেকে 200 গুণ বেশি এবং যেখানে স্পেকট্রামের চাহিদাটা প্রায় 10 Mbps মিনিমাম। সো ওইভাবেই ইকুইপমেন্টটা ডিজাইন করা হবে এবং ওইভাবেই আমরা কাজ করব। ভবিষ্যতে আমরা টিআরএমবি কে ধন্যবাদ জানাই, ভবিষ্যতে আমাদেরকে এই ধরনের আরো তারা এই ধরনের একটা আমাদের সেমিনার করে বা এই ধরনের একটা আলোচনার সুযোগ দিলে আমরা আমাদের সুবিধা আমাদের সমস্যাগুলি আমরা সরকারের কাছে উপস্থাপন করতে পারবো এবং সেইভাবে আমরা সরকারের ফিডব্যাক পাবো, রেগুলেটরি অথরিটি আছেন তাদের থেকে আমরা সহযোগিতা পাবো আশা করি। সেইভাবে আমরা পরবর্তীতে আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো। আর আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আমাদের আজকে এখানে আছেন, মন্ত্রী মহোদয়কে, যে মন্ত্রী মহোদয়ের পার্সোনালি চেষ্টায় কিন্তু আসলে এই জিনিসটা সম্ভব হয়েছে যে আমরা 5Gটা এই বছরের মধ্যে চালু করতে যাচ্ছি, যেটা আমাদের জন্য একটা বিশাল অর্জন। আর ধন্যবাদ জানাই আমি টিআরএমবি এরকম একটা আয়োজনে আমাকে ইনভাইট করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ মোহাম্মদ শাহাবুদ্দিন, এমডি টেলিটক, আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমরা আশা করি যে টেলিটক ভবিষ্যতে যে 5Gটি দেবে তার মধ্য দিয়ে টেলিটকের
আজকের যে অবস্থান তারও একটি পরিবর্তন ঘটবে। আমরা আশা করব যে টেলিটক বাংলাদেশের ডিজিটাল সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে একটি মাইল ফলক হবে ভবিষ্যতে। আমি একটু 10 সেকেন্ড সময় নিতে চাই। সেটা হলো যে এখনই তো জব্বার ভাই বলবেন, জব্বার ভাইয়ের কাছ থেকে আমরা আসলে সাংবাদিক হিসেবে একটা জিনিস জানতে চাই। সেটা হলো যে টেলিটকের 5G লঞ্চিং এর ডেটটা নির্ধারিত হয়েছে। আপনি নিশ্চয়ই আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সেই ডেটটির কথা জানাবেন, আমাদের সাংবাদিকরা জানতে পারবে। এটা আমাদের জন্য আজকের অনুষ্ঠানে একটা নতুন অভিজ্ঞতা হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ সমীর কুমার দে, আপনি এই বিষয়টিকে মেনশন করার জন্য। আমি হয়তো এই কথাটাতে আসতাম, তবে আমি একটু শুধু জব্বার ভাইকে যাওয়ার আগে এইটুকু বলি যে জব্বার ভাই যে সময়টায় বাংলাদেশে কম্পিউটার নিয়ে, তখন আসলে বাংলাদেশে যেটা ছিল যে টেলিযোগাযোগ কিংবা এই কম্পিউটিং টেকনোলজির যে প্রজন্মান্তর, সেইখানে কিন্তু দ্বিতীয় প্রজন্ম থেকে বাংলাদেশের যাত্রাটা শুরু হয় এবং দ্বিতীয় থেকে তৃতীয়তে যাওয়াটা ছিল বড় একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের দ্বিতীয় প্রজন্মের সেই শুরুর চ্যালেঞ্জটার সময় কিন্তু একজন লোক ডিজিটাল শব্দের উচ্চারণ করে কথা বলতেন, তার নাম হচ্ছে মোস্তফা জব্বার, যার লেখা আমরা পড়েছি। তো সেই সঙ্গে আসলে বলবো যে বাংলাদেশে প্রথম ডিজিটাল শব্দটিকে প্রাতিষ্ঠানিক করে এটি রাজনীতিবিদদের মাথায় ঢুকিয়ে দেওয়া এবং এই বাংলাদেশ যে সেই দিকে যেতে পারে, একটা শব্দের উপর ভিত্তি করে আমরা প্রজন্ম থেকে প্রজন্মে চলে যেতে পারি, এটা কিন্তু আগে এখানে ছিল না। সেই জায়গাটা কিন্তু তিনি করেছেন। আমরা আজকে যে ডিজিটালে আমাদের বাংলা হরফগুলো লিখি সেটাও তিনি কিন্তু আসলে আমাদেরকে, তার কাছ থেকে আমরা এসেছি। তো সেই মানুষটির কাছে আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। আমরা এতক্ষণ আলোচনা অনেকগুলো চ্যালেঞ্জের কথা শুনেছি। আমরা বিশেষ করে আমাদের ফাইবারাইজেশন, আমাদের স্পেকট্রাম পলিসি, আমাদের ব্রডব্যান্ড পলিসি, এবং এখনো আমাদের অনেকগুলো সূচকে আমাদের সেই জায়গাগুলো আসলে বিশ্বের সূচকে প্রতিফলিত হচ্ছে না, যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পিছিয়ে পড়ছি। তো কিন্তু তারপরেও আমাদের এগিয়ে যাওয়ার যে ইতিহাস সেটাও কিন্তু অনেক কম নয়। তো আমরা আশা করবো যে জব্বার ভাই যে সমীর যে কথাটি বললেন, আমাদের সেই তারিখটি জানাবেন এবং সেই থেকে আমাদের এগিয়ে যাওয়ার নতুন দিক নির্দেশনাগুলো এবং 5Gর ক্ষেত্রে আমরা যেন সফল হই, সেই জায়গাটা আমাদেরকে আসলে কিভাবে তিনি পদক্ষেপ নিচ্ছেন আমাদেরকে মেনশন করবেন। আমি এখন অনুরোধ করছি আমাদের সবার শ্রদ্ধেয় মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারকে বলার জন্য। মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। ধন্যবাদ রাশেদ মেহেদী। আজকে 5G সংক্রান্ত আলোচনায় আমার দুই হাতের কাছের লোকজনই উপস্থিত আছে। আমার টেলিকম পরিবারের যারা যুক্ত তারা আছেন এবং সাংবাদিকতা পরিবারের যারা আছেন তারা আছেন। টেলিকম পরিবারের সাথে আমার সংযুক্তিটা অনেক দেরিতে, তবে টিআরএনবি কিংবা সাংবাদিকদের সাথে আমার সংযুক্তিটা দীর্ঘদিনের। এদের জন্ম থেকেই আমার সম্পৃক্ততা আছে এবং প্রায় প্রত্যেকেই, আমার মনে হয় না টিআরএনবির এমন কোনো সদস্য আছে যারা যখন তখন আমার সাথে কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগে, এবং আমিও যে স্বাচ্ছন্দ্যে তাদের সাথে কথাবার্তা বলি, এটি একেবারে নিজস্ব পরিবার হিসেবেই আমি মনে করি। এমনিতে মন্ত্রী দায়িত্ব পালন করি, কিন্তু কলমটা বন্ধ করি নাই। এবং আমার যে সবুজ পাসপোর্ট, এই পাসপোর্টে এখনো পেশা আছে সাংবাদিকতা। সুতরাং সেই অর্থ ধরে আমি এই টিআরএনবি পরিবারেরও একটি অংশ। আজকে যে আলোচনা হয়েছে এবং এতে আমাদের বিটিআরসি চেয়ারম্যান সহ আমাদের টেলকো সমূহের প্রধান নির্বাহীগণ এবং আমাদের বিটিআরসি কমিশনার এবং অন্যান্য যারা আছেন, তারা স্বল্প সময়ে চমৎকারভাবে পুরো বিষয়টি উপস্থাপন করেছেন। এর মধ্যে মূল প্রবন্ধটি একটা চমৎকার দিক নির্দেশনা দিয়েছে এবং এর ফলে সারা পৃথিবীতে এই পঞ্চম প্রযুক্তির মোবাইল এর অবস্থাটা কি তার একটি চিত্র আমরা দেখতে পেয়েছি। আমাদের জন্য এই বিষয়টা আমি একটু স্মৃতিচারণও করি। এইরকম যে আমি মন্ত্রীর দায়িত্ব নিলাম 2018 সালের জানুয়ারিতে। ফেব্রুয়ারিতে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস হলো এবং বলা যেতে পারে যে এক ধরনের জোর জবরদস্তি করেই আমাকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে যোগ দেওয়ানো হলো তৎকালীন
এমটবের সাধারণ সম্পাদক নুরুল কবির তার জন্য সবচেয়ে বেশি দায়ী। তার সাথে বিটিআরসি আমার কলিগরা এবং মন্ত্রণালয়ের কলিগরা সবাই আমাকে নিশ্চিত করলো যে স্যার আপনাকে এই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে যোগ দিতেই হবে। আমি মনে করি আমি এ পর্যন্ত পৃথিবীর বহু কম্পিউটার মেলা থেকে শুরু করে বহু মেলায় যোগ দিয়েছি প্রযুক্তি সংক্রান্ত, তবে সবচেয়ে মূল্যবান যে সফরটা ছিল সেটা সেই 2018 সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। কারণ এই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গিয়ে আমি প্রথম দেখলাম যে একটি প্রযুক্তির নাম উচ্চারিত হচ্ছে, যার নাম হচ্ছে 5G। কিছু প্রযুক্তি দেখানো হচ্ছে যেটা 5G নির্ভর। এবং আমার স্পষ্ট মনে আছে, সম্ভবত ভয়েস কলেই আমি আমার স্বাস্থ্য পরীক্ষা করলাম, প্রেশার মেপে টেপে। আমার ডাক্তার ছিল লন্ডনে এবং ডাক্তার আমাকে এই আমার স্বাস্থ্যের যে পরীক্ষার ফলাফল সেই সম্পর্কে মতামত দিল। এটি পরে অলমোস্ট পুরা মেলাটা চরকির মতন ঘুরে বেরিয়েছি এবং ঘুরে বেরোনোর মধ্যে মাঝে মাঝে মিনিস্ট্রিয়াল কনফারেন্স, অন্যান্য আলোচনা সভা সেগুলোতেও যোগ দিয়েছি। এবং সেখান থেকে যে ধারণাটা আমার জন্ম নিয়েছে যে আসলে 5G এমন একটি প্রযুক্তি, যে প্রযুক্তি পৃথিবীর রূপান্তর করার জন্য একটি বিপ্লবের নাম। এর আগে থেকে আমরা শুনে আসছিলাম যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে কথা হচ্ছে। 2011-তে সিবিতে প্রথম আলোচিত হয়েছে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। 16তে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে একটা ছকের মধ্যে নিয়ে আসছে। কার্ল শোয়াব সেই জায়গাটার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছেন। তার 2টা বইও আছে, যে এই 2টা বই থেকে নিয়ে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং কেমন করে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বাস্তবায়িত হবে সেগুলোর কথা বলা হয়েছে। পরবর্তীকালে ইন্ডাস্ট্রি 5.0 নামে জাপান আরেকটি তত্ত্ব উপস্থাপন করেছে এবং জাপানিদের বক্তব্য হচ্ছে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যান্ত্রিক আর আমরা সোসাইটি 5.0-কে মানবিক করার চেষ্টা করছি। তা আমি এই 18 সালের মোবাইল কংগ্রেসের পুরাটা চক্কর দিয়ে একটা বিষয় আমি এক্সপ্রেস করে আসছি, সেটা হচ্ছে আমাদের সামনে যখন আমাদের উন্নত দেশের প্রতিনিধিরা এই ড্রাইভারলেস কার, রোবোটিক্স এবং অন্যান্য সামগ্রিকভাবে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের টেকনোলজির কথা বলছিল এবং এটাও বলছিল যে আমাদের 5Gর মাধ্যমে প্র্যাকটিক্যালি এই টেকনোলজিগুলোর ব্যবহার এবং তার যে সম্প্রসারণ হবে সেগুলো তাদের উল্লসিত হওয়ার মতন একটি ঘটনা। উল্লসিত হওয়ার মতন ঘটনার পেছনের কারণও আমরা জানি। সেটি হচ্ছে উন্নত দেশগুলোতে জনসংখ্যার যে অনুপাত, তাতে বয়স্ক লোকের সংখ্যা শতকরা 65% বেশি, আর উল্টা চিত্রটা বাংলাদেশে তরুণ প্রজন্মের সংখ্যা 65% বেশি। ফলে তাদের এখন এমন অবস্থা হয়েছে যে বৃদ্ধ লোকটার সেবা করার জন্য যদি একটা রোবট না রাখা হয় তাহলে তার বোধহয় সেবা দেওয়া সম্ভব হবে না। তো এইরকম এক অবস্থাতে তো যান্ত্রিক জীবন ছাড়া তাদের পরবর্তী ধাপে যাওয়ার মতন অবস্থা নাই। তো আমি একটা মিনিস্ট্রিয়াল কনফারেন্সে বলছিলাম যে তোমরা চিন্তা করছো যে হ্যাঁ, ড্রাইভারলেস কার তোমাদের জন্য এক অসাধারণ জীবন এনে দেবে, বাট তোমাদের এটা চিন্তা করতে হবে যে পৃথিবীতে এই গাড়ি চালায় আর পেট চালায় এরকম লোকের সংখ্যা প্রায় 12 মিলিয়ন। এবং একই সাথে এটা তোমাকে ভাবতে হবে যে বাংলাদেশের মতন যে দেশ, যেখানে 170 মিলিয়ন লোক বসবাস করে, সেই দেশটা সমস্ত কিছুই কি কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং আইওটি সহ অন্যান্য প্রযুক্তির উপরে ছেড়ে দিতে পারবে এবং মানুষগুলোকে তখন তারা কি কাজে লাগাবে
সেই চিন্তা ভাবনা বা পরিকল্পনা ছাড়া আমার মনে হয় যে দুনিয়াটা ফ্ল্যাট না, দুনিয়াটা যেরকম উঁচু নিচু সেই রকম প্রত্যেক দেশকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিংবা 5G তার জন্য আলাদা আলাদা ভাবে পরিকল্পনা করতে হবে, আলাদা আলাদা ভাবে চিন্তা ভাবনা করতে হবে, তার প্রয়োগ ক্ষেত্রটা আসলে সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে হতে হবে। এবং এটি আমার মনে হয় যে বিশেষ করে যারা উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোর মন্ত্রীরা ছিলেন সেই সব সবাই তারা দারুণভাবে প্রশংসা করেছেন যে তুমি ঠিকই বলছো যে আমরা তো উন্নত শিল্পোন্নত দেশগুলো যেগুলো আছে যেভাবে চলছে তাদের মতন করে যদি তাদের এজেন্ডার মতন করে যদি আমরা পলিসিগুলো নেই তাহলে সম্ভবত আমরা হুমড়িতে পড়া ছাড়া বিকল্প কিছু হবে না। তারপরেও আমরা ওখান থেকে আসার পরে আমরা চিন্তা করলাম যে এই যে অবস্থাটা আছে সেই অবস্থার প্রেক্ষিতে আমাদের বোধহয় এই জায়গাটাতে পিছিয়ে পড়া যাবে না যে আমরা প্রযুক্তি গ্রহণ করার ক্ষেত্রে এক পাও পেছনে থাকব। তখন পৃথিবীতে কেবলমাত্র 5G নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার সময়ই আমরা ঠিক করলাম যে আমরা একটু 5G টেস্ট করব। ধন্যবাদ দিই আমি রবি এবং হুয়াওয়েকে, তারা স্বেচ্ছায় আমাদের এই টেস্ট কার্যক্রমে অংশ নিল। আমাদের মাননীয় তথ্য প্রযুক্তি উপদেষ্টাও ছিলেন এবং আমরা এখানে 5G টেস্ট করলাম। এই টেস্ট করাটা আমাদের জন্য একটা বড় রকমের আত্মবিশ্বাস তৈরি করেছে এবং সেই আত্মবিশ্বাসের পর আমাদের পুরা টেলিকম সেক্টরের মধ্যে এইটুকু আমরা অন্তত ধারণা দিতে পেরেছি যে বাংলাদেশ 5G-তে পিছিয়ে থাকবে না। হ্যাঁ, আজকে যে প্রেজেন্টেশন দেখছি তাতে যদি চীনের সাথে বাংলাদেশের তুলনা করেন তাহলে অবশ্যই পিছিয়ে আছি, কিন্তু আমি মনে করি যে আমাদের সমগোত্রীয় যে দেশগুলো সেই দেশগুলোর তুলনায় বাংলাদেশ অন্তত পক্ষে পরিকল্পনা, চিন্তা ভাবনা, প্রয়োগ এর সমস্ত কিছুর দিক থেকেই কিন্তু এক চুল পরিমাণ পিছিয়ে তো নাই, বরং অগ্রণী ভূমিকা পালন করছে। কারণ আমার জানা মতে আমাদের পর্যায়ের কোনো দেশ এখনো পর্যন্ত 5G রোল আউটের কথা চিন্তা করছে না। সুতরাং আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা 5G রোল আউট করছি এবং এই 5G রোল আউটটা আমরা কিভাবে করছি সেটার জন্য কিন্তু আমরা চট করে ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছি এই ঘটনা নয়। আপনারা বিটিআরসি কমিশনারের কাছ থেকে শুনেছেন, আমাদের চেয়ারম্যানের কাছ থেকে শুনেছেন যে আমরা এই কাজটি করার ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ আলোচনা করছি। আমার মনে হয় যে এই পরিমাণ সভা করেছি আমরা এই টেলিকম খাতের এই বিবর্তনটা নিয়ে, যেটি সম্ভবত আগে কখনোই আমরা করি নাই এবং এটি আমরা খুব স্পষ্টতই বুঝতে পারছি যে প্র্যাকটিক্যালি আমরা এই যে মোবাইলের পঞ্চম প্রযুক্তিতে পৌঁছাচ্ছি তার সাথে যেসব সংশ্লিষ্ট বিষয়াদি আছে, আপনারা বলেছেন একদম স্পেকট্রাম থেকে শুরু করে বিভিন্ন এই সেটের বিষয় পর্যন্ত সমগ্র বিষয়গুলো যদি আমরা পর্যালোচনা না করি এবং জাস্ট হুট করে একটা কাজ করে বসি তাহলে বোধ হয় না আমরা আমাদের যে লক্ষ্যে সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। আমাদেরকে যে বিষয়গুলো আজকে উত্থাপিত হয়েছে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে এবং প্রত্যেকটি বাক্য নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটি ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি এবং আমরা মনে করি যে এটি একটি সম্মিলিত প্রচেষ্টা। কোনো একক প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা আসলে এই বিপ্লবটা করতে পারবো না। সুতরাং সেই দিক থেকে আমাদের জন্য যেটুকু আসলে প্রয়োজন সেই আলোচনা অব্যাহত আছে। আমাদের গাইডলাইন থেকে আরম্ভ করে পলিসি এবং অন্যান্য সমস্ত কিছুর ক্ষেত্রে অন্তত পক্ষে আমরা গত 3 বছরে যে পরিবর্তনগুলো করেছি আমি মনে করি সেই পরিবর্তনগুলো আমাদের জন্য অসাধারণ একটা রূপান্তরের জায়গায় নিয়ে আসছে। এর মধ্যে আমি বিস্তারিত বলবো না, তাতে অনেক সময় লাগবে।
আমি শুধু এইটুকু বলতে পারবো, সেটা হচ্ছে যে একটা অনুকূল পরিবেশ তৈরি করা, এইটা আমাদের মূল লক্ষ্য ছিল, এবং সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরি করে আমরা যাতে সামনের দিকে যেতে পারি সেই ব্যবস্থাটা আমরা নিঃসন্দেহে করব। আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। আপনারা শুনেছেন যে আমরা টেলিটকের মাধ্যমে 21 সালের মধ্যেই আমাদের 5G রোল আউট স্টার্ট করব, অর্থাৎ প্রতীকী উদ্বোধনটা আমরা করব, অ্যান্ড 22 সালে টেলিটক সম্প্রসারিত হবে। আমরা 21 সালের ভিতরে 5G স্পেকট্রাম নিলাম করার সিদ্ধান্ত নিয়েছি, এবং সেটিও যদি করে ফেলি তাহলে 22 সালের মধ্যে আমরা আমাদের অন্য অপারেটরদেরকেও 5Gর ময়দানে আসতে দেখব। এই বিষয়ে আমার কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব নাই। তবে একটা বিষয় আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা প্রযুক্তি নিয়ে কথা বলছি, আমরা এর অনুকূল পরিবেশ নিয়ে কথা বলছি, আমরা কোথায় অ্যাকচুয়ালি যাব সেই নীতি এবং গাইডলাইন এবং কার কোন অসুবিধা, এই সমস্ত বিষয়গুলো বিচার বিশ্লেষণ করছি। কিন্তু আরো একটি বিষয় আমার মনে হয় আমাদের বিচার বিশ্লেষণ করার বিষয় আছে, সেটি হচ্ছে বাংলাদেশের জনগণের যদি সম্পৃক্ততা না থাকে তাহলে আমি প্রযুক্তিকে যেখানেই নিয়ে যাই না কেন সেই প্রযুক্তি থেকে সুফল পাওয়াটা কঠিনতম হয়ে যাবে। আজকের বাংলাদেশের দিকে যদি তাকান তাহলে চিন্তা করে দেখেন যে আমরা সেই কবে 97 সালে 2Gর যুগে যাত্রা করেছিলাম, এখন পর্যন্ত বাংলাদেশের 70% মোবাইল সেট, ফিচার ফোন, বাটন ফোন, এবং আমরা স্মার্টফোন পেনিট্রেশন করতে পারছি মাত্র 30% মধ্যে, যে স্মার্টফোন দিয়ে আমরা 3G বা 4Gতে পৌঁছাতে পারি। এবং আমাদের বলা যেতে পারে 2020-21 সালটাই হচ্ছে একটা প্রধান সময় যখন আমরা 4Gর পেনিট্রেশনটা অনেক দ্রুত বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দিতে পেরেছি। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের টেলকোগুলোকে। আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা পরের প্রযুক্তি কি হবে না হবে, পেছনের প্রযুক্তি কি আছে সেগুলোর দিকে না তাকিয়ে 4G রোল আউটটা করেন। কারণ আমি মনে করি যে সাধারণ মানুষ, বাংলাদেশের যে জনগোষ্ঠী আসলে বৃহত্তম জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর কাছে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে 4G। তার কারণ হচ্ছে 2G থেকে তাকে রূপান্তরিত হতে হচ্ছে, এটি এক ধরনের বাধ্যতামূলক অবস্থা, এবং 5Gর প্রয়োজনীয়তাটা বোঝার মতন অবস্থাটা তৈরি হতেও কিছুটা সময় তো লেগে যাবেই। আমরা সেই কারণেই মনে করি যে রোল আউটের যে পরিকল্পনাটি আমাদের, এটি এরকম না যে আমরা রাতারাতি পুরা বাংলাদেশের গ্রাম ট্রাম প্রত্যন্ত অঞ্চল অথবা সাধারণ মানুষ সকলকে ইনপুট করার জন্য একটা মহাপরিকল্পনা নিয়ে যাব। আমার কাছে যেটি মনে হয় যে আমরা যদি যে 5G কেন্দ্রিক প্রযুক্তি এবং সেগুলোর সাথে আমাদের জীবনের সম্পর্কটাও গড়ে তুলে দেখি, তাহলে এটি বুঝতে হবে যে 5G ব্যবহার করার জন্য যেই ধরনের পরিবেশ তৈরি হওয়ার দরকার আছে এবং জনগণকে নিয়ে যেটি ব্যবহার করার প্রয়োজনীয়তা আছে, সেটি ডেভেলপ করার জন্য আমাদেরকে নিঃসন্দেহে কিছু সময় তো দিতেই হবে। আমরা হুট করে 5G রোল আউট করার পরের বছর 80% জনগোষ্ঠীকে আমরা 5Gর আওতায় এনে তাদেরকে ব্যবহার করাতে পারবো, আমার কাছে এটা বোধহয় বাস্তব মনে হয় না। তবে আমরা কোনো মতেই কোনো অবস্থাতেই এই 5Gতে পিছিয়ে থাকার কথা চিন্তা করব এটাও করছি না। আমি লক্ষ্য করেছি, যেমন ধরেন থাইল্যান্ড যখন 5Gর যুগে যায় তখন থাই মন্ত্রীকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ভাই তোমাদের এত জরুরি কেন হলো যে তোমরা 5Gর যুগে প্রবেশ করছো? তো মন্ত্রী জবাব দিয়েছিল যে আমাদের দেশে যেই এখন ইনভেস্ট করতে আসে সে আমাদেরকে জিজ্ঞেস করে আমাদেরকে কি তোমরা 5G দিতে পারবা। তার মানে হচ্ছে বেসিক্যালি মানুষ ব্যক্তিগত প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে, বাসা বাড়িতে অথবা ইভেন ছোটখাটো ব্যবসা বাণিজ্যে মুদি দোকান থেকে আরম্ভ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদের কাছে এই 5Gর যে প্রয়োজনটা আছে
তার চেয়ে অনেক বেশি প্রয়োজন হচ্ছে যারা শিল্প পণ্য উৎপাদন করবে, ভবিষ্যতের পণ্য উৎপাদন করবে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পণ্য উৎপাদন করবে, তারা যেন 5Gর সুবিধাটা পায় সেই প্রয়োজনটা অনেক বেশি দেখা দেবে। এবং এটির কারণে কিন্তু আমরা একদিক থেকে মোবাইলে যেরকম ভাবে 5G রোল আউটের কথা পরিকল্পনা করেছি এবং আমরা ইনোগ্রেট করব, আমি আপনারা তারিখটা জানতে চেয়েছিলেন, তারিখটা এই মুহূর্তে আসলে আমি এক্স্যাক্টলি বলবো না, তবে আমি এটা বলবো যে এটা ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ আমাদের যে 2021 সালে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিচিত হবে, সেই শব্দটাকে আমরা যথাযথ মূল্যায়ন করে 21 সালের মধ্যে, এবং এটা পসিবলি ডিসেম্বর মাসে, এই ডিসেম্বর মাসে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিন আছে। 12ই ডিসেম্বর আমাদের ডিজিটাল বাংলাদেশ দিবস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এইরকম কোনো একটি বড় দিনকে উপলক্ষ করে আমরা এই 5G রোল আউটটা শুরু করব। একই সাথে কিন্তু আমরা আরেকটা কাজ করছি, সেটি হচ্ছে আমাদের বিডিসিএল এরই মধ্যে স্পেশাল ইকোনমিক জোনে তাদের কানেক্টিভিটি দিচ্ছে। আমরা বিডিসিএল কে কিন্তু নির্দেশ দিয়েছি যে তোমরা অবশ্যই এই 5Gর জন্য আমাদের শিল্প কলকারখানাগুলোর যে চাহিদা আছে সেই চাহিদা মেটানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকবা। কোনো স্পেশাল ইকোনমিক জোনে যদি কোনো কারখানা বলে যে আমার জন্য তুমি 5Gর ব্যবস্থা করো, তুমি যেন সেই 5Gর কানেক্টিভিটি দিতে পারো। আমরা 5টি স্পেশাল ইকোনমিক জোনে এখন এই কাজ করছি এবং এই 5টিতেই আমাদের 5Gর কানেক্টিভিটি দেওয়ার মতন অবস্থা থাকবে। বিডিসিএল সেটি বাস্তবায়ন করছে। সেই দিক থেকে আমার মনে হয় যে আমরা 5G রোল আউটটা যেটা করছি এটা একদম জাস্ট হুট করে কিছু করে ফেলছি তা না, এটা আমাদের একটি পরিকল্পিত প্রচেষ্টা এবং এই পরিকল্পিত প্রচেষ্টায় আমরা একতরফা কোনো সিদ্ধান্ত কাউকে চাপিয়েও দিচ্ছি না। আমরা আমাদের যারা পার্টনার আছে তাদের কথা বিবেচনা করছি, তাদের সুযোগ সুবিধাগুলোর কথা চিন্তা ভাবনা করছি। একই সাথে আমরা এটা চিন্তা ভাবনা করছি যে আমাদের জনগণকেও সঙ্গে নিয়ে যাওয়ার প্রশ্ন আছে এবং জনগণের জন্য যে সুযোগ সুবিধাগুলো তৈরি করার সেইটিও করার দরকার আছে। যেমন একটি প্রশ্ন উত্থাপন করেছেন যে আমাদের 5G সেট পাবো কই। আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশে কিন্তু 5G সেট তৈরি হয়। আমি নিজের চোখেই দেখেছি যে আমাদের স্যামসাং বাংলাদেশে তাদের যে কারখানা আছে সেই কারখানাতেই কিন্তু 5G সেট উৎপাদন করে এবং এইখান থেকে এখন তারা রপ্তানিও করে। আর 4G সেটের ক্ষেত্রে একটা অসাধারণ সুসংবাদ হচ্ছে বাংলাদেশের চাহিদা প্রায় 90% এই 4G সেট কিন্তু বাংলাদেশ উৎপাদন করে। তার মানে হচ্ছে আমরা সেটের জন্য যে সংখ্যার মধ্যে প্রথম দিকে ছিলাম, আমার মনে হয় এখন আর সেই সংখ্যার মধ্যে থাকার কোনো কারণ নাই। তার কারণ আমাদের দেশে এই সংযোজন বলেন আর উৎপাদন বলেন, এর মাধ্যমে আমরা সেটের পূর্ণ চাহিদা মিটিয়ে ফেলার মতন সক্ষমতা অর্জন করছি এবং আমরা ইতিমধ্যেই যে পরিমাণ কারখানাকে চালু অবস্থায় দেখছি, আরো যে কয়টি চালু হওয়ার পর্যায়ে আছে, সবকিছু মিলিয়ে আমাদের এই মোবাইল সেট, এটা 4G বা 5G যেটাই হোক না কেন, তার কোনোটারই ঘাটতির মধ্যে পড়বো এরকম অবস্থা মনে হয় না। ফলে সেটের দিকটাও আমরা দেখছি। কিন্তু বড় যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে আমরা 5G যখনই রোল আউট করতে যাচ্ছি তখন আমাদের এই 5G ভিত্তিক আমাদের উপযোগী প্রযুক্তি যাতে উদ্ভাবন হয় এবং তার প্রয়োগ হয় সেইটার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়াটা প্রয়োজন বলে আমরা মনে করি। এবং সেই কারণে আমাদের জনগণকে তাদের যে জীবনযাত্রা, তাদের যে প্রয়োজন, তাদের যে চাহিদা, এই চাহিদাটা বস্তুত পক্ষে বিশালভাবে উত্তরণ ঘটানোর একটা প্রয়োজন রয়ে গেছে। নিজেরাই জাস্ট অনুমান করতে পারেন যে মানুষটা এখনো 2G সেট দিয়ে জীবন চালায়, সেই মানুষটাকে যখন আমি
5G যুগে প্রবেশ করাতে যাব, তখন তার নিজের চিন্তা ভাবনা থেকে শুরু করে সামগ্রিক যে রূপান্তর তার নিজের মধ্যে করতে হবে, পরিবারের মধ্যে করতে হবে, সমাজে করতে হবে, সেটা কিন্তু ছোট করে রাখার মতন ঘটনা না। কেবলমাত্র প্রযুক্তি দিলাম এবং সেই প্রযুক্তি জাস্ট প্রযুক্তির জন্য প্রযুক্তি থাকলো, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য সাধন করতে পারবো না। আমাদের 5G প্রযুক্তি রোলআউটের মূল উদ্দেশ্য যেটি, সেটি হচ্ছে আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছি, আমাদের ডিজিটাল বাংলাদেশ কিন্তু 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অথবা সোসাইটি 5.0 মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের ডিজিটাল বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অর্জন করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে আমরা এটাকে বলি এই ডিজিটাল বাংলাদেশ হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা, এবং এই সোনার বাংলার মধ্যে যেই সব বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে আমি তার সবগুলো বলবো না, শুধু এইটুকু বলবো, সমগ্র জনগোষ্ঠীকে সামনে নিয়ে বৈষম্যহীন একটা সমাজ, সেই সমাজটা গড়ে তোলা এবং সেই সমাজের ভিত্তি হিসেবে প্রযুক্তিকে ব্যবহার করা, এই লক্ষ্যটা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমি আজকে টিআরএনবি যে আলোচনাটি আয়োজন করেছে, এটি দিয়ে আমাদের বেশ কিছুটা উপকার হয়েছে। আমরা বিটিআরসির পক্ষ থেকে, আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে, আমাদের টেলকোগুলোর পক্ষ থেকে আমাদের ইস্যুসগুলো আরেকটু স্পষ্ট হয়েছে। আমরা আরো গভীরভাবে এগুলো নিয়ে আলোচনা করতে পারবো। সমস্যাগুলোকে যতটুকু চিহ্নিত করা হয়েছে সেইটুকু, এবং আরো যেসব সমস্যা আসতে থাকবে সেই সব সমস্যা নিয়ে আমরা সমাধানের দিকে যেতে পারবো। আমি আজকে আমার টেলকোর সিওরা আছেন, আমি তাদের সামনেই বলতে পারি, আমরা কিন্তু এখন বিটিআরসি থেকে রেগুলেটর হিসেবে কোনো সিদ্ধান্ত আমরা আমাদের টেলকোগুলোর উপরে চাপিয়ে দিই না। আমাদের অন্তত প্রত্যেকের সাথে আমরা একটার পর একটা যতটা দরকার হয় ততটা মিটিং করে সর্বসম্মতিক্রমে কিন্তু সিদ্ধান্তগুলো নেই, এবং এইটি আমি মনে করি একটা পরম একটি পন্থা, যার মাধ্যমে এই যে ঐক্যবদ্ধভাবে কাজ করা, সেটার সুফল কিন্তু আমরা পাচ্ছি। আমার স্পষ্ট মনে আছে, করোনা যখন শুরু হয় তখন আমি আমাদের টেলকোগুলোর মধ্যে এখানে ইয়াসির আজমান আছে, রবির তখন মাহতাব ছিল, তারা ব্যক্তিগতভাবে আমার সাথে বেশি সম্পর্কযুক্ত। এদের দুজনকে বলছিলাম যে তোমরা আর যাই কিছু করো, 2021 সালের 26শে মার্চের মধ্যে তোমরা সারা বাংলাদেশে 4G রোল আউটটা সম্পূর্ণ করে ফেলো। আমি ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা প্রকাশ করি, দুইজনেই আসলে কথা রেখেছে, এবং এই কথা রাখার ফলে আজকের বাংলাদেশ কিন্তু 1 বছর আগের যে অবস্থা ছিল সেই অবস্থার থেকে অনেকটা বদলে যাওয়া বাংলাদেশ। এবং এই যে বদলে যাওয়া বাংলাদেশ, এই বাংলাদেশ এই 1 বছরেই প্রমাণ করেছে আমরা যে আমাদের পক্ষে যে কোনো সংকট মোকাবেলা করা সম্ভব, আমাদের পক্ষে যে কোনো প্রযুক্তি গ্রহণ করা এবং সেই প্রযুক্তির ব্যবহার করা, এটি আমাদের পক্ষে সম্ভব। এইটি প্রমাণ করে যে বাঙালি আসলে যে প্রযুক্তি নিয়ে চলে, মেধা নিয়ে চলে, যে সৃজনশীলতা নিয়ে চলে, সেইটুকু পৃথিবীর অন্য কোনো দেশের পক্ষে আসলে ধারণ করাও কঠিন। অন্যেরা যখন 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা বলছে, আমরা বলবো যে হ্যাঁ, তোমাদের টেকনোলজি যেগুলো আছে এগুলো তো থাকবে, কিন্তু তারপরেও আমরা আমাদের মতন করে এটা আমাদের সাথে খাপ খায় সেইভাবে আমরা এইটাকে ব্যবহার করব। এই খাপ খাওয়ানোর ব্যাপারটাও কিন্তু আমাদের অত্যন্ত জরুরি, এবং সেইটার জন্যই আমরা কাউকে কপি করছি না, আমরা কাউকে জাস্ট অমুকের ফর্মুলাটা আইনে আমার এখানে বসাই দিচ্ছি সেই কাজটা করছি না। আমরা নিজেরা উদ্ভাবন করছি, নিজেরা সংকট চিহ্নিত করছি, সেই সংকটের সমাধান নিজেরা বের করছি, এবং এটি সর্বসম্মতিক্রমে করছি। ফলে আমি যে প্রত্যাশাটা করি সেই প্রত্যাশাটা হচ্ছে যে আজকের আলোচনার মধ্য থেকেও আমরা যে বিষয়গুলো পেয়েছি এই বিষয়গুলোকে নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করব, একেবারে বলা যেতে পারে লাইন বাই লাইন বিশ্লেষণ করব, এবং আমাদের এই ইন্ডাস্ট্রিতে যারা আছে
আমি গর্বের সাথে আজকে বলতে পারি যে আমাদের বিটিআরসি এবং টেলকোগুলো তাদের মধ্যে মেধাবী মানুষেরা কাজ করে এবং এই মেধাবী মানুষেরা বস্তুত পক্ষে বাংলাদেশকে পৃথিবীর একেবারে উন্নত দেশের সমতুল্য পর্যায়ে নিয়ে যাওয়ার মতন সৃজনশীলতা নিয়েও কাজ করে, দেশপ্রেম নিয়ে কাজ করে, আন্তরিকতা নিয়ে কাজ করে এবং তাদেরকে নিয়ে আমাদের সামনে চলাটা কোনোভাবেই আসলে কোনো সংকট তৈরি করবে না। আমরা ইতিমধ্যে যতটুকু সম্ভব তাদের যেই সব বাধাগুলো ছিল অথবা সংকটগুলো ছিল দূর করার চেষ্টা করেছি। আমরা জানি এখনো তাদের কিছু কিছু সংকট আছে, কিছু কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আলোচনার টেবিলে আছে এবং সেগুলোকে মীমাংসা করার জন্য আমাদের বিটিআরসি, আমি এবং আমার বিভাগ সহ আমাদের তথ্য প্রযুক্তি উপদেষ্টা আমরা গভীরভাবে কাজ করছি। আমরা এই করোনা কালের ভিতরে জুম মিটিং করে আমরা উপদেষ্টাকে নিয়ে আমাদের অনেক সিদ্ধান্ত একটা চূড়ান্ত রূপ পর্যন্ত নিতে পেরেছি। এটি আসলে আমাদের আন্তরিকতারই প্রকাশ। আমি আর একটু সময় দিতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু আমার ডাক বিভাগ বসে আছে ডিজিটাইজেশনের পরিকল্পনা নিয়ে। আমি টিআরএনবি কে ধন্যবাদ দিতে চাই, আলোচকদেরকে ধন্যবাদ দিতে চাই। আমি মনে করি যে এইটির উপরে আজকের যে আলোচনাটি হলো এটির উপরে ভিত্তি করে আমাদের ভবিষ্যতে চলার পথ নির্ধারণ করার ক্ষেত্রে আমরা নতুন কোনো পদক্ষেপ নিতে পারবো, সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবো। আমি সাংবাদিক বন্ধুদেরকে শুধুমাত্র একটা অনুরোধ করব, সেটা হচ্ছে প্রযুক্তি, আমরা যে পথ ধরে চলছি তাতে প্রযুক্তি আসবেই। এই প্রযুক্তি আসাটার সাথে সবচেয়ে বড় যে বিষয়টা যুক্ত সেটি জনগণকে উদ্বুদ্ধ করা, জনগণকে সচেতন করা, জনগণকে সম্পৃক্ত করা। এই ক্ষেত্রে কিন্তু মিডিয়া সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। এবং আমরা আজকে 5G করে বেড়াচ্ছি, কিন্তু আমরা আমাদের আশেপাশের যদি 5 জন লোকের জিজ্ঞেস করি 4 জনেই আমরা উত্তর পাবো 5G কাকে বলে, এটা কত প্রকার ও কি কি। এই যে প্রশ্নগুলো তাদের এই প্রশ্নগুলোর জবাব আসলে তারা খুঁজে মিডিয়ার কাছ থেকে। আমি আশা করবো যে আমাদের মিডিয়া এই সম্পর্কে একটা প্রকৃত চিত্র তুলে ধরবে এবং এই চিত্র তুলে ধরার সময় তারা এইটা মনে রাখবে যে আমাদের বাংলাদেশটা আরেকটি দেশের কপি নয়। আমাদের বাংলাদেশটা আমাদের জনগোষ্ঠীকে নিয়ে, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবনধারা এবং মানুষের মন মানসিকতা সহ সমস্ত কিছু নিয়ে কিন্তু একটি স্বতন্ত্র, স্বাধীন, সার্বভৌম দেশ। তার যা আছে পৃথিবীর অন্য দেশের অন্য কিছু থাকতে পারে, কিন্তু আমার বাংলাদেশের যা আছে এটা অন্য দেশের নাই, এটা আমি বিশ্বাস করি। এবং আমার দেশের জনগণের যে সক্ষমতা, সেই সক্ষমতা অন্য দেশের নাই, এটা আমি বিশ্বাস করি। আমরা জাতিগতভাবে আমার অভিজ্ঞতা 72 বছরের অভিজ্ঞতা দিয়ে বলবো আমি যে প্রযুক্তি গ্রহণ করার ক্ষেত্রে এই জাতির যে সক্ষমতাটা আছে এটি বোধহয় পৃথিবীর যে কোনো দেশের কাছে দৃষ্টান্ত হিসাবে আমরা তুলে ধরতে পারবো। এত দ্রুত আর কোনো জাতি প্রযুক্তি গ্রহণ করতে পারে এটা হয় না, কারণ আমরা 50 বছর আগে লাঙ্গল জোয়ালের দেশ ছিলাম। সেই লাঙ্গল জোয়ালের দেশ থেকে আজকের ডিজিটাল বাংলাদেশের পরিচিতি এই অর্জন করাটা কিন্তু একদম চারটিখানি কথা ছিল না। পৃথিবীতে এরকম বহু লাঙ্গল জোয়ালের দেশ তো আর একটু পেছনে গিয়ে দাঁড়াইছে, আর আমরা ডিজিটাল যুগের নেতৃত্ব দেওয়ার জায়গায় গিয়ে দাঁড়িয়েছি। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি ধন্যবাদ দেই টিআরএনবি কে যে তারা এটি আলোচনার আয়োজন করেছে। আমাদের কাকতালীয়ভাবে আমার একটা প্রোগ্রাম তারা স্থির করে ফেলেছে বলে আমি দুঃখিত, যে আমাকে আসলে আরো বেশ কিছু কথা বলার ছিল সেগুলো বলি নাই। অন্য এক সময় নিশ্চয়ই হয় আমরা অথবা আমাদের কোনো টেলকো অথবা টিআরএনবি অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম পাবো যেখানে আমরা সবগুলো কথা বলতে পারবো। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একই সাথে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।
কারণ আমার এক্ষুনি আরেকটাতে প্রবেশ করতে হবে। 1 ঘন্টা বিলম্ব করে ফেলেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। আপনি বলেছেন যে 12 অথবা 16 ডিসেম্বর আমাদের 5G-র লঞ্চিং এর সেই ডেটটা, আমরা সুনির্দিষ্টভাবে তারিখটা জানলে হয়তো ভালো হতো। 2 তারিখ পেলাম আজকে, 12 কিংবা 16 ডিসেম্বর। তবু আমাদেরকে মোটামুটি সুনির্দিষ্টের কাছাকাছি আনার জন্য আপনার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি ভবিষ্যতে আপনার সঙ্গে আবারও দেখা হবে, আমরা আরো অনেক কিছু জানবো, কারণ আপনার কাছ থেকে আমরা যখন আপনি কথা বলেন অনেক কিছু জানি এবং শিখি। শুধুমাত্র সরকারের নীতি নির্ধারণের বিষয় নয়, তথ্য প্রযুক্তির এগিয়ে চলার ইতিহাস থেকে শুরু করে অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানা যায়। তো আজকে যারা এতক্ষণ ধরে অংশগ্রহণ করেছেন, যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি চেয়ারম্যান পক্ষ থেকে। আমাদের আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে আগামীতে বাংলাদেশে শুধু 5G না, আমরা যে আপকামিং টেকনোলজিস গুলো আসছে 5G কে ঘিরে, সেই আপকামিং টেকনোলজিস গুলোর ক্ষেত্রে আমাদের যে প্রস্তুতিটা, আগামী দিনে প্রযুক্তিকে গ্রহণ করার যে প্রস্তুতিটা, সেটা কিছুটা হলেও এখান থেকে একটু দিক নির্দেশনা পাওয়া যাবে, যেটা সবার বক্তব্যের মধ্যে দিয়ে এসেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বিটিআরসি মাননীয় চেয়ারম্যান, বিটিআরসির কমিশনার এবং আমটবের প্রেসিডেন্ট এবং বাংলালিংকের সিইও রিকস, গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান, রবির অ্যাক্টিং সিইও রিয়াজ রশিদ, টেলিটকের এমডি শাহাবুদ্দিন এবং এরিকসনের আব্দুল সালাম এবং হুয়াওয়ের চিফ অপারেটিং অফিসার তাও জোয়াং ইয়াও। আমি সবাইকে I'd like to thank everybody for joining us. See you next. আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। Thank you very much.